শুনছেন সব সময় ভূত স্টেল অব তুর্য। সঙ্গে আছি তুর্য চৌধুরী। কেমন আছেন সবাই? আমি আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই যে যেখান থেকে আজকের পডকাস্টটি শুনছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরের পাশে আছেন। আজকের পডকাস্ট ভেরি স্পেশাল এপিসোড, দুঃখের যজ্ঞ। আজকের পডকাস্টটিতে কণ্ঠ দিয়েছেন পারনাজ রহমান, সোহান শেখ, মাহাবুর রহমান, মাহফুজুর রহমান, নানজিবা নাওয়ার, সাইফুন নাহার প্রেমা, জাহিন মুবাশিরা, সানজিদা নাহার জেমিমা এবং আমি তুর্য চৌধুরী। বুঝতেই পারছেন আজকের এপিসোডটা ভীষণ 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 স্পেশাল। তাহলে আর দেরি নয়, চলে যাচ্ছি আজকের পডকাস্ট দুঃখের যজ্ঞ। সারাটা সপ্তাহ মুখিয়ে থাকি এই রাতটার জন্যে, পরের দিনটার জন্যে। টানা একটা সপ্তাহ 9টা to 8টা যারা অফিস করে তারাই বোঝে রোববারের কি মূল্য, শনিবার রাতটার মূল্য। তার উপরে ট্রাফিক তো আছেই, ঘোদের উপর বিস্ফোরা। হোস্টেলে ফিরতে ফিরতেই রাত 10টা পার। আজ অবশ্য আরও দেরি হয়েছে। কলিগের জন্মদিনের পার্টি ছিল 5 তারকা রেস্তোরাঁয়। আমি রুমের লক খুলে ঢুকতেই দেয়াল ঘড়িতে চোখ পড়ল। 12টা বাজতে মাত্র 5 মিনিট বাকি। ঘেমে নে হালুয়া টাইট অবস্থা আমার। জুতো মোজার উৎকট গন্ধ দেখে ইচ্ছে হচ্ছে ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। শার্ট খুলে ডেস্ক টেবিলের চেয়ারটাতে রেখে গা এলিয়ে দিলাম বিছানায়। কখন যে চোখ লেগে এসেছে মনেই নেই। ফোনের শব্দে ঘুম ভাঙল। কিরে রাইসিংহ, ঘুমিয়ে পড়লি নাকি? কিরে গোঙাচ্ছিস কেন? হো, মাল খেয়ে টাল হয়ে পড়েছিস? ইমার্জেন্সি ছিল। আরে বল, কিছু খাইনি। শিয়ালদা যেতে হতো একটু, গুবলেট কেস। মানে এত রাতে? ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি রাত 1:30টা বাজে। এত রাতে শিয়ালদা কি করবি? ঢং করিস না তো। সারা রাত বেগুন কোদর স্টেশনে কাটাতে পারো, ডাউ হিলে যেয়ে থাকতে পারো, আর শিয়ালদা নয়? আচ্ছা আচ্ছা, তুই কি পিক করতে আসবি নাকি আমি বেরোবো? আসছি আমি, ফ্রেশ হ। মৈনাকের গাড়িতে যেতে যেতে প্রশ্ন করলাম, কেসটা কি রে? ভিকটিম মেয়ে নাকি ছেলে? মজ বয়সী কাকিমা শিয়ালদহের বারান্দায় বসে পুরুলিয়ার ছৌ নাচ নাচছে। 50-60 জনেও সামলাতে পারছে না। কি বলিস, এত মানুষেও? আচ্ছা চল। শিয়ালদা পৌঁছলাম রাত তখন 3টার কাছে। বাড়িটার সামনে শ লোক। আমি তো পুরোই হকচকিয়ে গেলাম। এতগুলো মানুষকে একসাথে দেখে আমার ঘুম উবে গেল। ভিড় ঠেলে বাড়ির ভেতরে ঢুকলাম। ভদ্রমহিলা দোতলার বারান্দায় লোহার শিকের দোলনায় বসে সাবেকিয়ানায় দোল খাচ্ছে। কাঁচা পাকা চুল এলোমেলো হয়ে আছে। পরনে লাল পেরে সাদা শাড়ি, কপালে মোটা দাগের সিঁদুর। আমার মায়ের বয়সী। আমি আর মৈনাক দোতলায় উঠতেই দোতলার সবগুলো বাতি টিপ টিপ করতে শুরু করলো। একেবারে টিপিক্যাল হরর ফিল্মে যেমন হয় না, তেমন। বারান্দায় যেতেই একজন মোটামুটি বয়স্ক লোক আমায় প্রশ্ন করলেন, তোমরা দুজন, তোমরা পারবে? তোমরা তো বাচ্চা ছেলে। মনে মনে বললাম,
বিয়ে করলে বাচ্চার বাবা হয়ে যেতাম একদিনে। মৈনাক আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, তোকে বলেছিলাম না একটু গেট আপ সেট আপ নিয়ে আয়, বড় বড় দেখাতো। চাঁদরেল, আরে চাঁদরেল, তা না চলে এলি 3/4 পরে। এই তুই থামতো। আরে ছেলে ছোকরা ভাবলে ফিস কমও দিতে পারে। তুই ব্যাগ থেকে বোতল আর কয়েন বের কর, আর এক্ষুনি জায়গাটা ফাঁকা করতে বল, আমার ভীষণ ঘুম পাচ্ছে বাবা। মৈনাক ব্যাগ থেকে মোটা কাচের বোতল, সিলভারের কয়েন আর দড়ি বের করে হাতে নিল। আমি ওকে দড়ি বের করতে বলিনি, ও কেন করলো জানি না। বারান্দার পুরো জায়গাটা মোটামুটি ফাঁকা এখন, তবে আশপাশ থেকে জোড়ায় জোড়ায় উৎসুক কৌতূহলী মানুষের চোখ আমাদের দিকে চেয়ে আছে। আমি বেশি সময় নিলাম না। ভদ্রমহিলা তখনও দোলনায় দোল খাচ্ছেন। এগিয়ে গেলাম। আপনার নাম? বলবো না। কেন এসেছেন? নিয়ে যেতে। কারণ? ও আমাকে পুজো দেয়নি। দেখুন, আমি প্রথমেই জানতে চেয়েছি আপনার পরিচয়, আপনি বলেননি। আপনি যেই হন না কেন, দেবতা, দেবী, অসুর, শয়তান, পিশাচ, হোয়াট এভার, আই হাম্বলি রিকোয়েস্ট ইউ, প্লিজ চলে যান। ভদ্রমহিলাকে ছেড়ে চলে যান, আই রিকোয়েস্ট ইউ। বললেই কি চলে যাওয়া যায়? তাহলে একটাই উপায়, সঙ্গে করে নিয়ে যাব। আমি বোতলটা উঁচু করে দেখালাম। সে তীব্র মোটা পুরুষের স্বরে হাসতে লাগলো। এগুলো সেই নতুন বোতলে পুরনো ওয়াইনের মতো। আমি জানি না আমার সমুদয় ধৈর্য কোথায় উড়াল দিল। আমি বা হাতে কয়েন নিয়ে ছুটে গেলাম মহিলার দিকে। কপালে চেপে ধরে এক মনে যা যা প্রে করার দরকার করলাম। মহিলা তার 2 হাত দিয়ে আমার গলা চেপে ধরেছে। আমার শ্বাসকষ্ট শুরু হয়, তবু আমি প্রাণপণ চেষ্টা করতে থাকি। এক মনে ঈশ্বরকে ডাকতে থাকি। অবশেষে এন্টিটি পরাস্ত হচ্ছে। বিকট গোঙানির আওয়াজ তুলে কয়েনের চারপাশ থেকে হালকা হালকা ধোয়া হয়ে সে বের হচ্ছে ভদ্রমহিলার শরীর থেকে। আমি প্রথমবারের মতো ভদ্রমহিলার চোখ থেকে চোখ সরিয়ে আর চোখে দেখলাম ধোয়ার কুণ্ডলি বোতলের মধ্যে ঢুকছে। ধোয়ার কুণ্ডলি ঢোকা মাত্রই মৈনাক বোতলের ছিপি আটকে দিল। আমি ছিটকে সরে এলাম, হাত থেকে ফেলে দিলাম কয়েনটা। সিলভারের কয়েন উত্তাপে লাল হয়ে গেছে। আমার 3টে আঙুল একেবারে ঝলসে গেছে, মনে হচ্ছে আগুনে কাবাব করে ফেলেছি। আমার সারা শরীর ঘামে ভিজে জবজব করছে। শরীরে আর এতটুকু শক্তি বাকি নেই, মনে হচ্ছে হুড়মুড় করে পড়ে যাব এক্ষুনি। মৈনাক আমাকে শক্ত করে ধরল। এই হয়, এক একটা করে প্রেত ছাড়াই এক একটা করে কেস সলভ করি, আর আমার ভেতর থেকে সমস্ত শক্তি শুষে নিয়ে নিয়ে পালায়। ভদ্রমহিলাকে ভেতরের ঘরে নিয়ে শুইয়ে মাথায় জল দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফেরার কথা। যে লোকটা প্রথমে বলেছিল তোমরা তো বাচ্চা ছেলে, তিনি আমাদের কাছে খুব খুশি খুশি চেহারা নিয়ে এলেন। বসার জন্য খুব রিকোয়েস্ট করছিলেন, কিন্তু আমার অবস্থা বসে কথা বলার মতো একেবারেই নয়। আমি মৈনাককে বসতে বলে গাড়ির দিকে এলাম। নিচে মৈনাক আমাকে ছাড়তে চাচ্ছিল না, তবু আমি জোর করে এলাম। গাড়িতে ঢুকে ফ্যান ছেড়ে সিটের সাথে লেগে গেছি একেবারে। টি শার্ট খুলে সারা শরীর মুছতে মুছতে খেয়াল করলাম পাশের সিটের নিচে বোতল। না না, জিনের বোতল নয়, সে তো মৈনাকের কাছে। এ হলো
স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান ক্যান্সারের কারণ। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ডেঞ্জারাস টু হেলথ, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক। না না, জিনের বোতল নয়, সে তো মৈনাকের কাছে। এ হলো ভদকার বোতল। পাক্কা মৈনাক রেখেছে স্যাটারডে নাইট সেলিব্রেট করার জন্যে। আমি ওপেনার দিয়ে ছিপি খুলে অলরেডি ঢকঢক করে 2-3 ঢোক গিলে ফেলেছি। একটু পরই চোখে ঝাপসা ঝাপসা দেখছি। গাড়ির শো ক্লকের টাইম ডিজিটের লাল রঙগুলো ডাবল ডাবল দেখাচ্ছে। আশ্চর্য, আমি কি অনেক খেয়ে ফেলেছি, নাকি আমার ক্লান্ত শরীর পানীয়টা ঠিক হজম করতে পারেনি? কিরে, ঘুমিয়ে পড়লি নাকি? মৈনাক, কটা বাজে রে? 4:30। তুই এইভাবে কথা বলছিস কেন? যা সালা, মেরে দিয়েছিস, তোর সইল না। এই টায়ার্ড শরীরে নিতে পারলে হয়। মৈনাক গাড়ি স্টার্ট দিয়েছে। আমার আর তেমন কিছু স্পষ্ট মনে নেই, খালি এতটুকু মনে পড়ে মৈনাক আমাকে আমার রুমে শুইয়ে দিয়ে দরজা লক করে চলে গেল। হ্যাঁ, হ্যালো। কিরে, হুশ ফিরলো? কটা বাজে? চোখ সূক্ষ্ম করে ফোনের স্ক্রিনে দেখলাম 12:30। বাপ রে, এত বেজে গেছে! টাকা রেখে এসেছিলাম তোর ডেস্কের ড্রয়ারে, পেয়েছিস? টাকা? কিসের টাকা? যা সালা, কাল সারা রাত ব্যবসা করলি সেই টাকা। সালা, শিয়ালদা গেলাম মনে নেই? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ফোন রেখে ড্রয়ার খুলে দেখি 4,000 টাকা। বাপ রে, খুশি খুশি লাগছে যে, কিন্তু এনটিটি ভর্তি বোতলটা কোথায়? মৈনাককে টেক্সট করলাম, ও রিপ্লাই করলো সাথে সাথেই, ওর লক হাউসে রেখে দিয়েছে। আমি ফিরতি মেসেজে বললাম, সাবধানে রাখিস। সোমবার সকাল 10টা। ইন্টারন্যাশনাল ডেমোনোলজিস্ট ডিপার্টমেন্ট, ব্রাঞ্চ ইন্ডিয়া। বসের তলব এসেছে। হন্তদন্ত সেদিকেই ছুটছি আমি। মে আই কাম ইন স্যার? ইয়েস, কমেন, বসুন। থ্যাংক ইউ স্যার। মশাই, পরশু শিয়ালদহে তো একটা আনঅফিসিয়াল কেস সলভ করে ফেললেন। দ্যাটস গুড। আসলে লোকটা আমার পূর্ব পরিচিত, আপনার ভূয়সী প্রশংসা করেছেন আমার কাছে। থ্যাঙ্কস ফর। না না, ধন্যবাদ দেওয়ার মতো তেমন কিছু নয়, আমি জাস্ট হেল্প করেছি আর কি। অ্যাকচুয়ালি রাত 3টার সময় কে হেল্প করে বলুন তো? যাই হোক, আপনাকে যে জন্য তলব করেছি, বাংলাদেশের অবস্থা কিন্তু বেগতিক, বিশেষ করে দক্ষিণবঙ্গে, ওই যশোর খুলনা ওই রুটটাই। কি ব্যাপার বলুন তো স্যার? চতুর আক্রমণ। বিগত 15 দিনে প্রায় 10 জনকে খেয়েছে, সবাই আতঙ্কে আছে। ইভেন আইডিটি বাংলাদেশ ব্রাঞ্চ থেকেও আমাদের সাহায্য চেয়েছে। 2025 সালে এসেও এই ধরনের কেস? আশ্চর্য। শিট ম্যান, সময় গিয়েছে, আর শয়তান কি পিছিয়ে থাকবে? প্যাকিং করে ফেলুন, গো টু বাংলাদেশ। বাংলাদেশ যেতে হবে শুনেই মন কেমন চনমন করছিল। সেই ছোট্টবেলায় মায়ের সাথে গেছি, আর কখনো যাওয়া হয়নি। যশোরের বেজপাড়ায় আমার মামা বাড়ি। এই যে মিস্টার, জি স্যার। ভূত ধরতে গিয়ে বাংলাদেশের মেয়ে আবার ধরে আনবেন না যেন। ডেঞ্জারাস। বৃহস্পতিবার বিকেল 5:30। আইডিডি ইন্ডিয়ান ব্রাঞ্চের ছোটখাটো একটা টিম আমরা যশোরে নামলাম। যশোর এয়ারপোর্টে আইডিডি, ইন্টারন্যাশনাল ডেমোনোলজিস্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশ থেকে
আমাদেরকে রিসিভ করতে এসেছেন কয়েকজন। তাদের মধ্যেই একজন Please response. Anandi Singhara. এই যে কি ভাবছেন দক্ষযজ্ঞ থুরি, দক্ষের যজ্ঞ কোথায়? এবার শুরু হচ্ছে, নড়ে চড়ে বসুন। টিমের সবাই হোটেলে উঠে পড়েছে, আমি বাদে। মামা বাড়িতে চলে এসেছি। যশোরের বেজপাড়ায় বড় ঠাকুর বাড়িটা আমার মামা বাড়ি। সামনে মন্দিরের বিশাল চাতাল, পেছনে পুরনো বাড়ি। দাদু দিদা কেউই আর বেঁচে নেই। 5 মামার 3 জনই ভারতে, 2 জন এই বাড়িতে। বাড়িতে বয়সে ছোট মানুষজনও খুব একটা নেই। থাকার মধ্যে যমজ 2 মামাতো বোন, ইন্দিরা, মন্দিরা। রাতে খেয়ে দিয়ে ল্যাপটপ নিয়ে বসলাম। গত 15 দিনের সব নিউজ ঘাটছি। সকালবেলা দৈনিক গণকণ্ঠ, পূর্ব দিগন্ত, অন্য আলো, বাংলাদেশ সময়, যতগুলো পাই আর কি। দেখে বেশ অবাকই হলাম। হিন্দুস্তান টাইমস, বিবিসি পর্যন্ত কাভার করেছে বেশ কিছু নিউজ, কিন্তু তেমন পরিষ্কার কোনো ছবি নেই এই নতুন এনটিটির। বাংলাদেশে আসার আজ 14তম দিন। এই 14 দিনে আমাদের ইনভেস্টিগেশনে গিয়েছে বহুদূর। আজ সংক্রান্তি হবে, এই প্রত্যাশা সবার। বেজপাড়া ঠাকুর মন্দির চাতালে বিশাল এক হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে। সারা দেশ থেকে, এমনকি ইন্ডিয়া থেকে এসেছেন দক্ষ এক একজন পুরোহিত। আরেকদিকে ত্রিপুরা থেকে আনা হয়েছে অঘরী তান্ত্রিকদের। শাস্ত্রবিদ্যা, তন্ত্রবিদ্যা যে কোনো বলেই আজ হারতে হবে, হারতেই হবে এই রক্তপিপাসু এন্টিটি যতুকে, অ্যাট এনি কস্ট। আমাদের আইডিডি, ইন্টারন্যাশনাল ডেমোনোলজিস্ট ডিপার্টমেন্ট, কখনোই এত বছরের ইতিহাসে এমন কোনো ধর্মীয় সংস্কার বা প্রথার আশ্রয় নেয়নি।
কিন্তু এবার এই প্রথমবার বাধ্য হয়েছে আর কোনো পথ না পেয়ে শত শত দক্ষের নিমন্ত্রণে আজকের এই যজ্ঞ, দক্ষের যজ্ঞ, দক্ষ যজ্ঞ। চলুন এই ফাঁকে বিগত 14 দিনের ভিকটিমদের থেকে কালেক্ট করা তথ্যগুলি জেনে আসি। ভিকটিম 1 সুরুজালি। কথা বলছেন সায়ন্তনী পুরাকায়স্থ। দেখুন, খুলনাতে বসবাস করছি তো আর কম দিন নয়, বহু বছর, কিন্তু বাপের জন্মে এমন কাণ্ড দেখিনি, শুনিও নি। কয়েকদিন ধরে পত্রিকাতে পড়েছিলাম অবশ্য, কিন্তু খুব একটা আমলে নিইনি। আর আমলে নিয়েই বা কি বলুন, কিছু কি করার আছে? মানুষ বা জন্তু জানোয়ার হলে লড়াই করার একটা স্কোপ থাকতো, কিন্তু অদৃশ্য আত্মার মতো একটা এন্টিটির সাথে, মানে ভূতের সাথে ফাইট, সবই অদৃষ্টের পরিহাস। তো ঘটনার দিন আমি বাসাতেই ছিলাম। সন্ধ্যা হলো মাত্র, দারোয়ান গেটেও ডিউটি করছে। হঠাৎ করে চিল্লাপাল্লার শব্দে আমি নিচে নেমে এলাম। এসে যা দেখলাম, বিশ্বাস করুন, চোখে দেখার মতো নয়। দারোয়ান সুরুজালি গেটের পাশে পড়ে কাতরাচ্ছে, তার শরীর থেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। বাঁ হাতটা কবজি থেকে নেই, নেই বলতে কোথাও নেই, খেয়ে নিয়েছে যতু। সুরুজালির ঘাড়েও বারক মাংস সব আলাদা হয়ে খুলে খুলে আসে। এমন কামড় জীবনে কোনো বাঘ সিংহও দিতে পারবে না। যতটা তাড়াতাড়ি সম্ভব সুরজালিকে হসপিটালে নিলাম। প্রচুর ব্লিডিং হচ্ছিল জানেন তো, ব্লাড ডোনারও ম্যানেজ করে ফেলেছিলাম, কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানালেন হি ইজ নো মোর। আমি এতটা শক পেয়েছিলাম এই ঘটনায়, যা বলার মতো নয়। সিসিটিভি, হ্যাঁ সিসিটিভি ফুটেজ সেদিন সেই সময়ই চেক করেছি, আপনিও দেখতে পারেন। যতটুকু বোঝা যায় নীল রঙের শরীর, মানুষের মতোই শরীরের অবয়ব, হাতে পায়ে ধারালো নখ, কান দুটো গরুর মতো খানিকটা, চেহারা বিভৎস, লাল লাল চোখ, কি সেই দাঁত। আমার গা শিউরে উঠছে এখনো। সুরজালিকে যে কিভাবে কামড়ে খেয়েছে তা দেখার মতন নয়। আর কোনো দিকে দৌড়ানো বা পালানো নেই জানেন তো, চোখের সামনেই ভ্যানিশ। ভিকটিম 2 জিতু মিয়া। কথা বলছেন জিতু মিয়ার চাচা আলিফ মাস্টার। ভাই দেখেন, আমি অনার্সটা পাশ কইরা নিবন্ধন দিয়া কয়েকদিন হলো স্কুলে ঢুকছি। ভাবছিলাম কষ্টের দিন শেষ। মা বাপ মরা সাওয়াল জিতু মাদ্রাসায় পড়তো, আমি ওরা টিউশনি করাইয়া এডা ওডা কইরা টাকা পয়সা দিতাম। কোনোদিন তো কোনো আবদার রাখবার পারি নাই। জিতুরে যেদিন মারলো সেই দিন বিকালেই আমি মাদ্রাসায় গিয়েছিলাম। দোকানের পাশে বসাইয়া পাউরুটি দুধ চা খাওয়াইলাম, তারপর চইলেও আসলাম। রাত 11টার দিকে ফোন আসলো মৌলভী সাহেবের। গিয়া দেখলাম মাদ্রাসার বারান্দায় সাদা কাপড় দিয়ে ঢাকা লাশ। কাপড় আর সাদা নাই, রক্ত ভিজে জব জব করতেছে। কাপড় উঠাইয়া যা দেখছিলাম ভাই, আমার জিতুর মাথা নাই, মাথা নাই আমার জিতুর, খাইয়া ফেলাইছে। না না, গ্রামের মাদ্রাসায় সিসিটিভি কই থেকে আইব? তয় যারা দেখছে নীল রঙের বিশাল দানব, গরুর মতন কান, হাওয়ায় মিলাইয়া যায়, কেউ ধরবার পারে না, কেউ না। ভিকটিম 3 বেলাল হোসেন বিট্টু। কথা বলছেন বিট্টুর রুমমেট মাহাবুর রহমান। দেখুন, যেটা ঘটেছে সেটা মোটেও কাম্য নয়। এর থেকে খারাপ কিছু তো আর হওয়ার নেই, তাই না? আমি দোষ দিব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এরকম ঘন জঙ্গল যেন মনে হয় ক্যাম্পাস না, সুন্দরবনে আছি। হ্যাঁ মানছি জিনিসটা জন্তু জানোয়ার নয়, যতু ভূতের মতন কোনো দৈত্য দানব, কিন্তু তারপরেও পরিষ্কার জায়গাতে তো কোনো পিশাচ অথবা ডাইনি আসে না, তাই না? এখন বলে তো আর লাভ নেই, বিট্টু তো আর ফিরে আসবে না।
যার যায় সেই বোঝে। ওই দিন রাতের বেলা 9টা-10টা বাজবে, বিট্টু রুম থেকে বের হচ্ছিল। আমি বললাম, কিরে কোথায় যাচ্ছিস? বলল, নিচে যাচ্ছি। আমি আর মাথা ঘামাইনি। পরে চিৎকার চেঁচামেচিতে নিচে যেয়ে দেখি বিশাল জটলা, মাঝখানে বিট্টু পড়ে আছে, রক্তের স্রোত গড়িয়ে যাচ্ছে একেবারে। পেটের দিকে তাকাতেই আমার মাথা চক্কর দিয়ে উঠল। পেটে নাড়ি ভুড়ি মনে হচ্ছে বেছে রাখা। ওই দৃশ্য চোখ দিয়ে দেখা যায় না। আমি তো সেদিনের পর থেকেই ট্রমাটাইজড হয়ে গেছি। না না, ওই সাইড থেকে সিসি ক্যামেরায় তেমন কিছু আসেনি। তবে লাল মামা, আমাদের ডাইনিংয়ে, উনি দেখেছেন নীল রঙের বিশাল দানব, গরুর মতো মাথা, লম্বা লেজ, শিং নেই, ইয়া বড় বড় নখ। ফেসবুকে দেখেছি তো আজ কয়েকদিন, চতু না কি নাম। দেখুন, আমি চাই না এমনটা আর হোক। আর কত কিছুর সাথে লড়াই করবে বাংলাদেশের মানুষ। করোনা, স্বৈরশাসন, সুনামি, বন্যা, আবার এখন ভূতের সাথে। ভিকটিম 4, আলেয়া বানু। কথা বলছেন আলেয়া বানু যে বাড়িতে পরিচারিকার কাজ করতেন সেই বাড়ির গৃহকর্ত্রী মেহনাজ মেহরিন। আলেয়া আমার বাসায় কাজ করছে আমার বিয়ের পর থেকেই, প্রায় 6 বছর। সুখে দুঃখে সবসময়ও ছিল। ওকে তো আমি কখনো কাজের লোক বলে ভাবিইনি। ও আমার ফ্যামিলি মেম্বার ছিল। কি থেকে যে কি হয়ে গেল আমার এখনও বিশ্বাস হচ্ছে না, জানেন। ঘটনাটা দুপুরে রান্না সেরে শাওয়ার নিতে মাত্রই বাথরুমে ঢুকেছি, তখন ছেলে এসে দরজা ধাক্কাচ্ছে। আলিয়া আন্টির কোমর ভেঙে গেছে। আমি ভেজা অবস্থাতে দৌড়ে নিচে এলাম। 3 তলা সিঁড়িতে থাকতেই কোলাহলের শব্দ শুনি। গ্যারেজের কর্নারটাই আলেয়া পড়ে আছে। না, কোনো রক্ত নেই, শুধু পাশে ছোট ছোট কাচের টুকরা। তাকিয়ে দেখলাম গাড়ির সানরুফ ভেঙে চুরমার। আলেয়াকে নার্সিংহোমে নিলে ডাক্তার বলেন আলেয়া মারা গেছে। মেরুদণ্ডের সাথে কোটি, মানে কোমরের হাড়ের যে জয়েন্ট, সে জয়েন্ট আর নাই, 2 ভাগ হয়ে গেছে। হ্যাঁ, সিসিটিভি দেখেই তো নিশ্চিত হওয়া গেল যে যৌতুগৃহের যৌতু। আসলে কি বলুন তো, আমি নিজেও দেখেছি, কিন্তু বিশ্বাস করা খুবই কঠিন। একটা নীল দানব হিংস্রভাবে একটা মানুষের হাতের মধ্যে তুলে নিয়ে মোচড় মেরে ভেঙে দিল। খেলনা নাকি বলুন তো? আপনারা দ্রুত এর সমাধান করুন। সারা দেশে যে হারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তাতে ঘরের বাইরে বের হতেই ভয় লাগছে। যে কোনো মূল্যে এর একটা সলিউশন করুন প্লিজ। ভিকটিম 5, রুদ্রিক ব্যানার্জি। কথা বলছেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ সোলাইমান আহমেদ। আমি তখন হালি শহরের একটা পুলিশ চেকপোস্টে কর্মরত আছি। ওই সময় রাত আনুমানিক ঠিক 2:30 হবে, 2টা-2:30। এমন সময় আমার তেমন খুব একটা প্রেশার নাই, আর একজন বাইরে আছে। আমি মানে ভিতরে চেকপোস্টের রুমের মধ্যে বসে জাস্ট একটা মানে চোখে একটা নিদ্রা ভাব চলে আসছে। আমি মানে ঝিমোচ্ছি, এক কথায় বলতে পারি। ঝিমোতে হঠাৎ বিকট একটা মানে জোরে চিল্লানির একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, সাথে কেমন একটা অদ্ভুত একটা শব্দ হচ্ছে। আমি ওই সময় মানে হঠাৎ কীভাবে বোঝাই, কেমন যেন ধর্মর করে উঠে পড়ছে। সে ঘুম ভাবটা হঠাৎ করে কেমন যেন কেটে গেল। এবার আমি সাইডে একটা জানলা আছে, ওই জানলা দিয়ে জাস্ট বাইরে তাকালাম। বাইরে তাকায় মানে খুব একটা যে ল্যাম্পপোস্টের যে আলো, সে আলোতে যতটুকু দেখা গেল সেটা এরকম যে বিশাল একটা চেহারা, একটা অবয়ব বোঝা যাচ্ছে, আর নীলচে একটা কালার। সেই
মানে আমি বলে বোঝাতে পারবো না, কি উদ্ভট লাগতেছে। সেই লোকটা মানে সেই উদ্ভট জিনিসটা একটা ছেলে, মনে হচ্ছে কাউরে একটা ছেলে চিল্লাচ্ছে, তারে মানে তার উপর কোনো ধরনের মানে মাথার উপর করছে না কেমন, মানে খুব একটা এরকম বোঝা যাচ্ছে না, বাট এরকম দেখলাম। পরে কিছুক্ষণ পরে আমি একা একা তো যাইতে সাহস পাচ্ছি না, এটা স্বাভাবিক, অত রাত্রে একা একা কীভাবে যাবো। পরে দু একটা লোক আশেপাশ থেকে আমাদের কলিগ ছিল, তাদের গোছায় আমি হচ্ছে 2 জন সাথে করে যাই, মানে আস্তে আস্তে গেলাম। যে আমি আর কাউরে দেখি নাই, কিন্তু দেখি ছেলেটা পড়ে আছে, এমন অবস্থায় পড়ে আছে যে গা যেন একেবারে হাড্ডি না এরকম একটা অবস্থা, জোড়ায় করে মানে একটা নীল হয়ে গেছে, কেমন একটা, আমি মানে গায়ে হাড্ডি নাই, কিচ্ছু নাই, ঠিক আছে, নরম হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। পরে আমি 2-3 জন মিলে ধরাধরি করে কাছে একটা হসপিটালে নিয়ে গেলাম। তখনই হাফিজের মনে হচ্ছে না বেঁচে আছে, তারপরেও একটা এমন একটা কেস হসপিটালে নেওয়াটা আমাদের দায়িত্ব। নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওখানে তার আমরা আইডি শনাক্ত করতে পারি, তার নামটা ছিল হচ্ছে রুদ্রিক মুখার্জি। তো দায়িত্বরত চিকিৎসক তখন বললেন সরি, সে মারা গেছে। ভিকটিম 6 প্রফেসর রিজওয়ান মুন্সি। কথা বলবেন তার স্ত্রী ফাহমিদা মুন্সি। ম্যাডাম, যদি যতুর ব্যাপারটায় আমাদেরকে কিছু বলতেন প্লিজ। দেখুন, আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার অবস্থা খুবই ভালনারেবল। কথা বলতে ইচ্ছা করছে না। যে তার প্রিয়জনকে হারিয়েছে সেই বুঝতে পারে কি হারিয়েছে। বাই দ্য ওয়ে, আপনারা তদন্ত করুন, একটা সমাধান করুন। লালমের তো আর বিচার চাওয়া সম্ভব নয়, সমাধান চাই। আর কথা বলতে পারছি না, সরি। প্রফেসর রিজওয়ান মুন্সি যতুর হাতে মারাত্মকভাবে জখম হন সপ্তাহখানেক আগে। 3 দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ভিকটিম প্রোফাইলিং থেকে আপনারা পুরোপুরি বুঝলেন কি নৃশংস আর ভয়ঙ্কর এই যতু, যা বাংলাদেশের দক্ষিণবঙ্গে রীতিমতো ত্রাসের রাজত্ব জারি করে ফেলেছে। 2 মাস পর 23শে নভেম্বর 2025 রাত 1টা, কলকাতা। রোববারের রাত, এখনো ঘুমোয়নি, তবে ঘুমের প্রস্তুতি নিয়ে ফেলেছি। হঠাৎ মৈনাকের ফোন। এই রায়সিংহ, ঘুম নাকি? আরে না, বল। যেতে হচ্ছে একটু। কোথায়? গোবরডাঙ্গা। কি এত রাতে গোবরডাঙ্গা? তোর মাথা ঠিক আছে? সারা রাত বেগুন কোদরে থাকতে পারো, যাও হিলে। ব্যাস 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 ব্যাস, আয় যাচ্ছি। সারা রাত ধরে কেস সলভ করে সকাল 9টায় আবার অফিসে। যেতে না যেতেই বসের তলব। মে আই কাম ইন স্যার? শিওর, কাম ইন। হ্যাঁ, বসুন বসুন। মিস্টার অনাদি সিংহ রায়, সিলেটের জৈন্তাপুরে আবার তারা ফিরে এসেছেন। ব্যাকপ্যাক করে ফেলুন, এবার একেবারে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। ফের বাংলাদেশ যাওয়ার জন্য তৈরি হচ্ছি। দেখা কি হবে তার সাথে? অনাদি সিংহ রায়, অনাদি সিংহ রায়। শুনছেন সবসময় ভূত স্টেল অব দুর্য, সঙ্গে আছি দুর্য চৌধুরী। কেমন আছেন সবাই? আমি আশা করছি আজকের পডকাস্ট যে যেখান থেকে শুনছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরের পাশে আছেন।
সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ ৯৮তম এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে শোনাবো গ্রামের ভয়ের ঘটনা, ডাইনি পুকুর। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। আজকের ঘটনাটি একটি সেন্ড করা অর্থাৎ অডিয়েন্স থেকে পাঠানো ঘটনা। তিনি ঘটনাটি ঠিক যেরকম ভাবে লিখেছেন আমি ঠিক সেরকম ভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম তুর্য ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি রাসেল বলছি। আমার বাড়ি খুলনার একটি প্রত্যন্ত অঞ্চলে। বলে রাখা ভালো, আমার বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার গেলেই সুন্দরবন। একেবারে ম্যানগ্রোভ ফরেস্টের কোলে বেড়ে ওঠা একজন মানুষ আমি। বর্তমানে যদিও থাকছি ঢাকাতে, কিন্তু আমার আদি বাড়ি, এমনকি আমাদের এখনকার বাড়িও খুলনাতে। আজকে যে ঘটনাটি লিখতে বসেছি সেই ঘটনাটি আমাদের বাড়িকে কেন্দ্র করেই, আমাদের বাড়ির একটি বড় পুকুরকে নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর ঘটনাটি শেয়ার করলে আমাকে জানাবেন অবশ্যই। একটু বলে রাখছি, আপনার ঘটনাটি অলরেডি আমি বলছি, অর্থাৎ ঘটনাটি শেয়ার হচ্ছে, এবং আমাদের ক্রু আপনাকে ঠিক ফিরতি ইমেইলের মাধ্যমে কিংবা কল করেই আপনাকে ইনফর্ম করেছে যে আজ আপনার ঘটনাটি পাবলিশ করা হচ্ছে। চলে যাচ্ছি রাসেল ভাইয়ের ঘটনায়। ঠিক তিনি যেরকম ভাবে লিখেছেন আমি ঠিক সেরকম ভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটি আজ থেকে প্রায় ৩৫ বছর আগের একটি ঘটনা, অর্থাৎ ১৯৮৯ বা ৯০ সালের দিককার। তখন আমার জন্ম হয়নি। আমার জন্ম ১৯৯৫ সালে, অর্থাৎ আমার জন্মেরও ৫-৬ বছর আগের ঘটনা। আর ঘটনাটি ঘটে আমার পরিবার এবং বিশেষভাবে আমার ছোট কাকার সাথে। আমার ছোট কাকা, যিনি কিনা তখন কলেজে পড়তেন। আমি চলে যাচ্ছি ঠিক আজ থেকে ৩৫ বছর আগে, সময়ের হাত ধরে উল্টো দিকে। আমাদের বাড়ি সম্পর্কে একটু বলে রাখতে চাই। আমাদের বাড়িটি একটি বনেদি বাড়ি, অর্থাৎ এই বাড়িতে আমরা এসে নতুন বাস করছি বা নতুন বাড়ি করেছি এরকম নয়। আমাদের পরিবার এখানে বহু বছর ধরে আছে। আমার দাদা, তার বাবা, এমনকি কথিত আছে যে তারও বাবা এই বাড়িতেই থাকতেন। অর্থাৎ বুঝতেই পারছেন আমাদের পরিবারের একটি গভীর শেকড় রয়েছে। আর এত পুরনো একটি বাড়ি, কিছু ইতিহাস, কিছু লোককথা, কিছু কিংবদন্তি থাকবে না, তা কি করে হয়? কিন্তু আমাদের বাড়ির পূর্ব ইতিহাস বা এই কিংবদন্তিটি খুব বেশি সুখকর নয়। বলে রাখা ভালো, আজকের ঘটনাটি মূলত যে পুকুরটি নিয়ে, সেই পুকুরটি আমাদের বাড়ি থেকে মাত্র অল্প একটু দূরে। সেই পুকুরটিও আমাদেরই পুকুর। এই পুকুরটি সম্পর্কে যতটুকু না ভালো কথা প্রচলিত আছে, তার থেকে কয়েক গুণ বেশি খারাপ কথা, অর্থাৎ নেগেটিভ অ্যাসপিরেশন সকলের মধ্যে রয়েছে। বিষয়টা আসলে এরকম, আমার মা, আমার দাদি, এমনকি আমার দাদির শাশুড়ি অর্থাৎ আমার বড় মায়ের মুখ থেকে ঠিক এরকমটাই আমি শুনেছি, যে পুকুরটি নাকি কোনো মানুষ কাটেনি। অর্থাৎ এই যে বিশাল গভীর পুকুরটি, এই পুকুরটি নাকি এক রাতে হয়েছে। আর এই পুকুরটি নাকি জিনেরা ঠিক এক রাতের মধ্যে মাটি কেটে তৈরি করেছে। যদিও আমরা আজকালকার ছেলেমেয়েরা, অর্থাৎ আমরা যারা কাজিন আছি, আমরা যখন দুই ঈদে এমনকি মাঝে মধ্যে ছুটিতে বাড়িতে এক জায়গা হই, আমরা কেউই বিশ্বাস করতাম না। আসলে বিশ্বাস করার কোনো কারণই ছিল না। এখন ২০২৪ সালে এসে এই মডার্ন বাংলাদেশে এই কথা কেউ বিশ্বাস করবে বলুন, যে এক রাতের মধ্যে একটা গোটা আস্ত পুকুর তৈরি হয়ে গেছে? হ্যাঁ, আমি জিন বিশ্বাস করি, আমি স্রষ্টা আল্লাহতেও বিশ্বাস করি, কিন্তু আমাদের কিছুতেই এটি বিশ্বাস হতো না কখনো, যে একটি পুকুর কিভাবে রাতারাতি
এক রাতের মধ্যে তৈরি হতে পারে। আর শুধু তাই নয়, তার সাথে এমনও কথিত ছিল যে এই পুকুরটি কিনা অনেক বেশি গভীর, এই পুকুরের তলদেশে নাকি এক ডাইনির বাস। এক ডাইনি এই পুকুরের তলদেশে থাকে, আর সে নাকি প্রতি পূর্ণিমা অর্থাৎ পূর্ণ চন্দ্র তিথিতে পুকুরের তলদেশ থেকে ডাঙায় উঠে আসে। তার হাতে থাকে একটা লাঠি আর আরেক হাতে থাকে হ্যারিকেন। সে নাকি সারা পূর্ণিমার রাত এই সমস্ত পুকুরের পার ঘেঁষে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায় আর শিকার ধরে বেড়ায়। এমনকি এই পুকুর নিয়ে খুব বাজে একটি ঘটনাও রয়েছে। ঘটনাটি আসলে খুবই মর্মান্তিক একটি ঘটনা। এই পুকুরে ডুবে আমাদের এলাকার একজন বড় ভাই মারা গিয়েছিলেন, রহমত ভাই। তার বয়স তখন 27 কিংবা 28 হবে। আর কাকতালীয়ভাবে তিনি যে রাতে ঘর থেকে নিখোঁজ হয়েছিলেন সেটি ছিল একটা ভরা পূর্ণিমার রাত। আর পরদিন সন্ধ্যায় তার লাশ ভেসে ওঠে আমাদের এই বড় পুকুরটিতে। আর তারপর থেকে যতটুকুই মানুষের আনাগোনা আমাদের বাড়ির এই পুকুরটিতে ছিল সেটিও একেবারে কমে যায়। একেবারে এখন তো বলতে গেলে কেউ ওই পুকুরের ধারে কাছেই আসে না। পুকুরের চারিধার ঘেঁষে একেবারে ঘন জঙ্গলে ঢাকা। দুঃখিত তুর্য ভাইয়া, আমি একটু এলোমেলো করে ফেলেছি। আমি 1990 এবং 89 সালের ঘটনা বলতে যেয়ে কিছুদিন আগের ঘটনা বলে ফেলেছি। যাই হোক, আমি চলে যাচ্ছি সময়ের হাত ধরে সেই 1990 সালের দিকে, যখন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল আমার কাকার সাথে। এটি আসলে আজ আমি ভূত স্টেলে জানাতে চাই। আমার কাকা তখন কলেজে পড়াশোনা করতেন। তিনি ছিলেন একেবারে ডান পিটে এক যুবক। ছোটবেলা থেকেই মাটির কোলে এবং বন জঙ্গল ঘেঁষে, এমনকি পুকুর, ডোবা, খাল, বিল, পশুর, নদী সবকিছু সাঁতরে বড় হওয়া মানুষ তিনি। তার কাছে ভয় ডর বলতে কোনো কিছুই ছিল না। কাকা এমন অনেক গল্প আমাদেরকে বলেছেন। তিনি নাকি পশুর নদী দিয়ে নৌকোয় করে যখন শীতের সকালে মাছ ধরে বাড়িতে ফিরতেন, তখন নাকি প্রায়ই দেখতেন যে ঘন জঙ্গলের পারে অর্থাৎ পশুর নদীর ধারে সুন্দরবনের যে অংশটি, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে, একেবারে বেড়াল ছানার মতো নরম ভঙ্গিমায় বসে আছে। যদিও আমরা কাকার এই গল্পকে কখনোই অবিশ্বাস করিনি, কারণ আমাদের কাকা কখনো মিথ্যে কথা বলেন না। আর তিনি যে পরিমাণ ডান পিটে, তার পক্ষে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা অস্বাভাবিক কিছু নয়। এর অবশ্য একটি কারণও আছে। আমি তখন ছোট, আমার বয়স তখন 5 কিংবা 6 বছর হবে। আমার স্পষ্ট মনে নেই, কিন্তু আমার এতটুকু মনে আছে আমি আমার কাকার সাথে পশুর নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। আমার কাকার মাছ ধরার তীব্র নেশা ছিল, আর মাছ ধরতে যেয়ে সেদিন আমরা কুমিরের কবলে পড়েছিলাম। বলে রাখা ভালো, হয়তো যারা অডিয়েন্স আজ আমার এই ঘটনাটি শুনছেন তারা সকলে জেনে থাকবেন যে সুন্দরবনের এই লোনা পানিতে গোটা পৃথিবীর সবথেকে বড় সাইজের কুমির পাওয়া যেত কি এখনো কুমির আছে। সেই কুমিরের কবলে আমরা পড়েছিলাম। সেই কুমিরের কবল থেকে আমার ছোট কাকা আলফাজ উদ্দিন অনেক কষ্ট করে বুদ্ধি খাটিয়ে সেদিন আমাকে এবং আমার সাথে আরো যে চাচাতো ভাই ছিল তাকে সেদিন বাঁচিয়েছিলেন মহান সৃষ্টিকর্তার রহমতে। এই ঘটনা আমার ঝাপসা মনে আছে। তাই আমার কাকার ডান পিটে স্বভাব আর সাহসিকতার জন্য আলাদা কিছু নাইবা বললাম। তো গভীর এই জঙ্গল আর গভীর এই পুকুর ঘিরে যে লোককথার কিংবদন্তি সালের পর সাল প্রচলিত ছিল, সেটি আমার কাকাও তোয়াক্কা করতেন না। সবার নিষেধ অমান্য করে তিনি এই ডাইনি পুকুরেই সাঁতার কেটে গোসল করতেন। যেহেতু এরকম নাম রটে গিয়েছিল যে পুকুরের গভীরে তলদেশে থাকে এক ডাইনি, যে ডাইনি কিনা প্রতি পূর্ণিমা রাতে বাইরে বেরিয়ে আসে, তাই তো এই পুকুরেরও একটা বদনাম হয়ে গিয়েছিল, আর তা হলো ডাইনি পুকুর। গোটা এলাকার মানুষ এই পুকুরটিকে
ডাইনি পুকুর বলেই ডাকতো সেই আজ থেকে 30-35 বছর আগে থেকেই। কিন্তু ওই যে বললাম, আমার কাকা সবকিছু অমান্য করে এই পুকুরে সাঁতরে গোসল করতেন প্রতিদিন, আর আমার দাদি বরাবরের মতোই দাঁড়িয়ে চেঁচামেচি করতেন। তিনি কখনোই আমার কাকাকে আটকাতে পারেননি, এমনকি শেষ পর্যায়ে গিয়ে তিনি পুকুরের পাড়ে এসে দাঁড়িয়ে থাকতেন আর কাকা গোসল করতেন। কাকা দাপিয়ে গোটা পুকুরময় গোসল করতেন। পুকুরের পানি ছিল একেবারে গাঢ় সবুজ রঙের। এই পুকুরে অনেক বড় বড় মাছ হতো। আমার কাকা, আমার বাবা এবং আমার ছোট ফুপু, বলে রাখা ভালো আমার বাবারা ছিলেন 3 ভাই বোন। আমার বাবা, আমার ছোট কাকা এবং আমার ফুপু। আমার বাবা, ছোট ফুপু এবং ছোট কাকা, আমি যাকে ছোটকা বলে ডাকি, আলফাজউদ্দিন, যার ঘটনায় আজ আমি লিখছি, তারা খুবই অবাক হতেন এবং তারা বিশ্বাস করতে চাইতেন না যে এই পুকুরে যদি কোনো অশরীরীর বাস থাকে বা এই পুকুরে যদি সত্যি কোনো ডাইনি থেকে থাকে, তাহলে এত বড় বড় মাছ হয় কি করে। প্রতিবার যখন জেলে নিয়ে এসে এই পুকুর থেকে আমার দাদা মাছ মারতেন, তখন বিশাল বিশাল সাইজের রুই মাছ, কাতলা মাছ, সিলভার কার্প আরো নানান রকমের মাছ পাওয়া যেত। আমার দাদি বলতেন এই পুকুরে ডাইনির বাস আছে বলেই এই পুকুরে এত বড় বড় মাছ হয়। আর খুব অদ্ভুত একটা নিয়মও মানা হতো সেই বহু বছর আগে থেকেই। নিয়মটি এরকম, যতবারই মাছ মারা হয়েছে ততবারই সব থেকে বড় সাইজের মাছটি আবারও পুকুরে ছেড়ে দেয়া হয়েছে, কেননা ওটি নাকি ডাইনির জন্যে খাবার হিসেবে তাকে তফা দেয়া হতো। এটি শুধু আমার দাদির আমল থেকে নয়, দাদির শাশুড়ি অর্থাৎ আমার বড় মায়ের মুখেও আমি এমনটি শুনেছি। বড় মা গল্প করতেন, বড় মার শাশুড়ি অর্থাৎ বড় মায়ের আগে যে প্রজন্ম ছিল তারাও নাকি ঠিক এই কাজটিই করতেন। আর রহস্যজনক ব্যাপার হলো, একবার আমার ছোট কাকা, যিনি আসলে বিশ্বাস করতেন না যে পুকুরে কোনো ডাইনি থাকতে পারে, পানির তলে কি করে কোনো অশরীরীর বাস হতে পারে, তাই তো একবার মাছ মেরে যখন প্রায় 6 কেজি ওজনের একটি রুই মাছ আবারও পানিতে ছেড়ে দেয়া হলো, তখন তার সে কি প্রচন্ড রাগ। তিনি কোনো মতেই মেনে নিতে পারছিলেন না যে এত বড় মাছটি কেন আবার পুকুরে ছাড়া হলো। তাই তো ঠিক পরদিনই আবারও জেলে ডেকে নিয়ে এসে গোটা পুকুর তিনি তন্ন তন্ন করে মাছ মেরেছিলেন। কিন্তু খুবই রহস্যজনক ব্যাপার হলো, সেই 6 কেজি ওজনের রুই মাছটি তিনি আর পাননি। আর লিসেনার যারা আজ আমার ঘটনাটি শুনছেন, তাদেরকে বলি, আপনাদের হয়তো মনে হতে পারে যে পুকুরটির নামে এত এত খারাপ কথার প্রচলন রয়েছে, যাকে রীতিমতো বলা হয় ডাইনি পুকুর। সেই পুকুরে মাছ মারতে জেলেরা আসতো। আসলেই আসতে চাইতো না, কিন্তু ওই যে বললাম, প্রজন্মের পর প্রজন্ম ধরে এক জেলে সম্প্রদায়, আরো ছোট করে বললে এক জেলে পরিবার ছিল, যার বাবা, যার দাদা, এমনকি দাদার দাদাও আমাদের এই পুকুর থেকে মাছ মেরে এসেছেন। আর তাই তো পরম্পরা অনুযায়ী তারা সাহসিকতার পরিচয় দিয়ে আমাদের পুকুরে জাল ফেলতেন। আর কোনো জেলেই কখনো আমাদের পুকুর থেকে মাছ মারতে রাজি তো হননি, এমনকি পুকুরের জলও কেউ স্পর্শ করেননি কোনোদিন। যাই হোক, ফেরত যাচ্ছি 89 সালের সেই ঘটনায়। তো আমার কাকা আলফাজউদ্দিন, যিনি কিনা দাপিয়ে সাঁতার কেটে গোটা পুকুরময় গোসল করতেন, একদিনকার ঘটনা, তিনি দুপুরে মাঠ থেকে এসে গোসল করার জন্য সাবান নিয়ে এবং লুঙ্গি নিয়ে ঠিক পুকুরের পাড়ে রেখে পুকুরে গোসল করার জন্য নেমেছেন। তিনি খুব স্বাভাবিকভাবেই বরাবরের মতো সাঁতার কেটে গোসল করছেন। তার পরনে ছিল একটি সিল্কের প্যান্ট, তার ছিল খালি গা। তিনি একেবারে দাপিয়ে সাঁতার কেটে গোসল করছিলেন। আমার ছোট কাকা তখনও বিয়ে করেননি, তবে বিয়ের জন্য বাড়িতে তোড়জোড় চলছিল, অর্থাৎ খুব দ্রুতই তার বিয়ে হবে এমন একটা সময়। হঠাৎ ছোট কাকার মনে হয় কে যেন তার পা 2 হাত দিয়ে চেপে ধরে আর নিচের দিকে সজোরে টানতে থাকে। ছোট কাকা চিৎকার দিয়ে ওঠেন, আর তার চিৎকার শুনে ঘর থেকে দাদি, আমার ছোট ফুপু, আমার দাদা, যিনি কিনা বাড়িতেই ছিলেন তখন, তারা 3জন ছুটে আসে পুকুরের কিনারে।
আর সকলে ছুটে আসার পর আমার দাদা, যিনি কিনা অনেক পরহেজগার এবং 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন এবং মসজিদে মাঝে মধ্যে নামাজও পড়াতেন, আর তাহাজ্জুদের নামাজ আমার দাদার কখনো মিস হতো না। আমার দাদা কিছু একটা পড়ে পানিতে একটা লাঠি দিয়ে আঘাত করেন, আর তারপরই আমার ছোট কাকা তার পা থেকে সেই হাত ঝেড়ে ফেলে দ্রুত সাঁতার কেটে পাড়ে উঠে আসেন। আর উঠে আসার পর আমার দাদা আমার ছোট কাকাকে কষে একটা থাপ্পড় মেরেছিলেন বলে আমি শুনেছি। কেননা আমার দাদা বারবার ছোট কাকাকে নিষেধ করতেন আর বলতেন অতিরিক্ত সাহস না দেখাতে। এই পুকুরে আসলে মাছ মারা বাদে অন্য সময় আসাই নিষেধ ছিল। সেখানে আমার ছোটকা প্রতিদিন দুপুরে এসে সাঁতার কেটে কেটে গোসল করতেন, আর তাই তো আমার দাদা তাকে কষে এক থাপ্পড় মেরে কড়া এবং রক্তচক্ষু নিয়ে তাকে বলেন আবার যদি তিনি এই পুকুরে নামেন তাহলে পরের বার আল্লাহর ওসিলায় কেউ আর তাকে বাঁচাতে আসবে না। কিন্তু কে শোনে কার কথা? সপ্তাহখানেক যেতে না যেতেই ছোটকা আবার ওই পুকুরে একই রকম ভাবে দাপিয়ে গোসল করা শুরু করলেন, আর এটি দেখে আমার দাদা প্রচন্ড রাগ করলেন এবং তিনি এতটাই রাগ করলেন যে এত বড় ছেলেকে তিনি আর শাসন করলেন না। আর তাই তো তিনি খুব তড়ি ঘড়ি করে ছোটকার বিয়ের আয়োজন করলেন। তিনি ভাবলেন হয়তো ঘরে নতুন বউ এলে সংসারে এবং বউয়ের দিকে মন দিলে এই সমস্ত ছেলে মানুষই আর করবেন না। আর তাই তো মাসখানেকের মধ্যেই খুব ধুমধাম করে ছোট কাকার বিয়ে হলো। বিয়ের দিনকার রাতের ঘটনা। ছোটকার বিয়ে হয়ে নতুন বউ নিয়ে বাড়িতে উঠলেন। গোটা বাড়িময় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মানুষজনে গমগম করছে। আর এত পরিমাণ মানুষজন, তবুও এই পুকুরের ধারে কাছে কেউ ঘেঁষছে না। সবাই আশপাশ দিয়ে শুধু উকি ঝুঁকি মারছে। ছোট ছোট যে সমস্ত ছেলে পেলে রয়েছে তারা একটি দুটি ঢিল ছুঁড়ে পুকুরের পানিতে মারছেন, আর তারা এটি বলে মজা করছেন যে ডাইনির মাথায় গিয়ে ঢিলটি লাগবে। বলে রাখা ভালো, আমার ছোটকার বিয়ে হয় একেবারে ভরা পূর্ণিমার তিথিতে, অর্থাৎ যে রাতে ছোটকা নতুন বউ ঘরে তুললেন সে রাতে আমাদের যে টিনের চালটি ছিল সেই টিনের চাল একেবারে রূপলি চাঁদের চকচকে আলোয় ঝকঝক করছিল। আমাদের দুটো বাড়ি ছিল। একটি বাড়ি ছিল অনেক পুরনো এবং ইটের দালান। দালানটি ছিল 2 তলা, যেটি কিনা বংশ পরম্পরা ধরেই রয়ে গেছে। আমরা সিঁড়িতেই থাকতাম। আর আরেকটি ছিল টিনের ঘর। সেই টিনের বড় বাংলা ঘরটিতে খাওয়া দাওয়া, রান্না বান্না এবং বাকি যাবতীয় ফসলের কাজ করা হতো। নতুন বউ নিয়ে আসার পর সমস্ত রীতিনীতি শেষ করে খাওয়া দাওয়া শেষে যখন বাড়ির প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে, ছোটকাও তার ঘরে আছেন। ছোটকা বাসর ঘরে। সকলেই বাড়ির সবাই মিলে অনেক আনন্দ এবং হাসি তামাশা করেছে বেশ অনেকটা রাত। আর তারপর সবাই ঘুমিয়ে পড়েছে। তারপর কোনো এক কারণে ছোটকার বাইরে বের হতে হয়। তিনি হয়তো ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিলেন। আর বলে রাখা ভালো, আমাদের বাড়ির যে ওয়াশরুম অর্থাৎ যে টয়লেটটি ছিল সেই টয়লেটটি বাড়ি থেকে অল্প একটু দূরে, কলতলা, তার পেছনেই ঘন বাঁশঝাড়, আর সেই বাঁশঝাড়ের পাশেই সেই ডাইনি পুকুর। কাকা যখন ঘর থেকে বের হন টয়লেটে যাওয়ার জন্য তখন মাঝরাত বলতে রাত প্রায় 1টা বা 2টো বাজবে তখন। একে তো গ্রাম, তার উপর আজ থেকে 30 বছর বা 35 বছর আগের ঘটনা। বুঝতেই পারছেন রাত 1টা 2টো মানে তখন একেবারে গভীর রাত, যে রাতে আসলেই কেউ অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হয় না। ইলেকট্রিসিটির তো কোনো প্রশ্নই ওঠে না। ছোটকা হ্যারিকেন হাতে নিয়ে টয়লেটে যাওয়ার জন্য বের হলেন এবং তিনি টয়লেটেও গেলেন। তারপর টয়লেট সেরে তিনি যখন বের হলেন তখন তার 1 সেকেন্ডের জন্য মনে হলো পুকুরের ওই পারে একটা কেমন যেন আগুনের মতো আলো দেখা যাচ্ছে। ছোটকা
নিজের হাতে থাকা হ্যারিকেনটি টিপ দিয়ে টয়লেটের সামনে রাখলেন আর তারপর দাঁড়িয়ে দেখতে লাগলেন যেটি আসলে কি। এই আগুনের মতো যে ছোট্ট আলো, সেটি তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে ঘুরছে এবং সেটি আস্তে আস্তে বাঁশঝাড়ের এদিক থেকে ওদিকে যাচ্ছে। এবং তিনি কিছুক্ষণ পর স্পষ্ট বুঝতে পারলেন সেই আগুনের আলোয় এতটুকু পরিষ্কার বোঝা যায় কোনো একটা মানুষের হাতে একটা হ্যারিকেন জাতীয় কোনো কিছু, আর সেটির মধ্যেই আগুন জ্বলছে। তিনি আরো ভালো করে দেখার চেষ্টা করলেন, কিন্তু তিনি দেখতে পাচ্ছিলেন না। আর তাই তো হ্যারিকেনটি রেখে তিনি আর খানিকটা বাঁশ বাগানের দিকে এগিয়ে যান। আর তারপর তিনি একেবারে স্পষ্ট দেখতে পান, পেছন দিকটা। তিনি দেখেন কুঁজো হয়ে কোনো একজন মানুষ, মনে হয় কোনো একটা মহিলা হেঁটে যাচ্ছে, খুবই বয়স্ক কোনো একজন হেঁটে যাচ্ছে, যার এক হাতে লাঠি আর আরেক হাতে হ্যারিকেন মিট মিট করে জ্বলছে। ছোটকা যখন আরো একটু দেখার জন্যে পা বাড়ালেন, তখন কে যেন তার বাঁ কাঁধে হাত রাখলো। তিনি রীতিমতো লাফিয়ে উঠলেন, আর লাফিয়ে উঠে পিছন ঘুরে দেখতে পেলেন আমার দাদা দাঁড়িয়ে আছেন। আর দাদা কড়া গলায় বললেন, আজ তোমার বাসর রাত, তাই তোমাকে কষে একটা থাপ্পড় মারলাম না। এক্ষুনি নতুন বউয়ের কাছে যাও, তাকে সময় দাও। এত রাতে এখানে কি করছো? তুমি জানো না এত রাতে এই বাগানে ডাইনি পুকুরে আসতে নেই? ছোটকা দাদার কথা শুনে এক ঝটকায় হ্যারিকেনটি নিয়ে ঘরের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু ছোটকা একটা বিষয় কিছুতেই মেলাতে পারেন না, যে দাদা রেগে কথা বললেন ঠিক আছে, কিন্তু রেগে এত গম্ভীর এবং কেমন অন্য রকম কঠিন একটা গলায় কথা বললেন, যেরকম স্বরে আমার দাদা কখনোই কথা বলতেন না। যদিও তিনি সে রাতে অত কিছু মাথায় নেননি, ঘরে এসে দরজা লাগিয়ে দেন। কিন্তু পরদিন সকালবেলা আমার নতুন কাকি আমার কাকাকে বলেন, কাকা যেন তার বাবার কাছে অর্থাৎ আমার দাদার কাছে ক্ষমা চান, কেননা তিনি গতকাল রাতে বেয়াদবি করেছেন। তিনি দাদার কোনো কথাই শোনেন না। দাদার নিষেধ থাকা সত্ত্বেও তিনি এই ডাইনি পুকুরে গোসল করেন। এমনকি গত রাতেও সবার সব নিষেধ অমান্য করে কাকা বাঁশঝাড়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন কিছু একটা দেখতে। আর তাই তো সকালবেলা উঠে কাকা নিরিবিলি দাদার ঘরে যান, যখন কিনা তিনি জায়নামাজের উপর বসে কুরআন শরীফ পড়ছিলেন। তার কাছে যান এবং নিরিবিলি বসেন। আর তার বসা দেখে দাদা কুরআন শরীফ বন্ধ করে তাকে জিজ্ঞেস করেন, আলফাজ কিছু বলবে? তখন আমার কাকা বলেন, গত রাতের জন্য আমায় মাফ করবেন আব্বা। আমি আসলে টয়লেটে গিয়েছিলাম, আর তখন একটা আলো দেখি, আর সেই আলোটা মনে হয় কে যেন হেঁটে যাচ্ছে, আর তাই তো আমি দেখার জন্য একটু এগিয়ে গিয়েছিলাম। আপনি আমাকে মাফ করবেন আব্বা, বেয়াদবি নেবেন না। তখন আমার দাদা খুবই অবাক হন আর বলেন, কাল রাতে তুমি টয়লেটে গিয়েছিলে, আমাকে কেন বলছো? আমি কি তোমায় কিছু বলেছি? তখন আমার কাকা রীতিমতো অবাক হয়ে বলেন, কি বলেন আব্বা? আপনি না কাল রাতে আমাকে ঘাড় ধরে সোজা করলেন, নাহলে তো আমি আগায় দেখতে চাইতাম যে ওই আলো কিসের। আপনি না আমাকে বকাঝকা করলেন, কেমন গম্ভীর গলায় কত হম্বিতম্বি করলেন আমাকে। আমার দাদা আর কিছু বলেন না, চুপ হয়ে যান এবং কাকাকে বলেন, আমি কিছু মনে করি নাই, তুমি যাও। আমার কাকাও বুঝতে পারেন না আসলে কি হলো ঘটনাটি। আসলে ঘটনাটি কি ছিল সেটি আমি এক্ষুনি বলছি না। যারা বুদ্ধিমান লিসেনার্স আছেন তারা তো বুঝেই ফেলেছেন আসলে কি ঘটেছিল, কিন্তু এই টুইস্টটি আমি এই ঘটনাটির শেষে লিখব। এরপরে কি ঘটেছিল সেটি উল্লেখ করছি। এরপর নতুন কাকির সাথে আমার কাকা খুব ভালোভাবেই সংসার করতে থাকেন, আর কাকির নিষেধ অমান্য না করে
কাকা আর কখনো ডাইনি পুকুরেও গোসল করতেন না, কিন্তু কাকার ওই যে ছিল মাছ ধরা অভ্যেস, আর সেই অভ্যেস কাকা কখনোই ত্যাগ করতে পারেননি। তো সেই পুরনো ছোটবেলার শখ, সেই মাছ ধরা ছোটকা কোনোভাবেই ভুলতে পারেন না। আর তাই তো বিয়ের সপ্তাহখানেকের মাথায় একেবারে ভোরবেলায় ছিপ বড়শি নিয়ে একা একাই মাছ ধরতে চলে যান পশুর নদীতে। ছোটকা একাই একটা ছোট্ট ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতেন। একটি নৌকা তিনি নিজেই কলেজে পড়াকালীন ম্যানেজ করেছিলেন এবং তিনি সেটিতে গিয়েই সবসময় মাছ শিকার করতেন। আর সেই সকালটি ছিল শীতের সকাল, একেবারে ঘন চাদর কুয়াশায় মোড়ানো গোটা প্রকৃতি। সেই প্রকৃতিকে তিনি একেবারে সুস্বাগতম জানিয়ে একেবারে ভোরবেলা শিশির পায়ে মেখে মাছ ধরতে চলে গিয়েছিলেন পশুর নদীতে। যদিও নদীর একটি জায়গায় কুমিরের খুব বদনাম ছিল, মানে ওই জায়গাটিতে, নদীর ওই অংশটিতে অনেক বেশি কুমির থাকতো, আর ওই জায়গাটিতেই অনেক বেশি মাছ পাওয়া যেত। আর তাই তো কাকা বারবার রিস্ক নিয়ে সেখানেই মাছ ধরতে যেতেন। আমি ঘটনার প্রথমে উল্লেখ করেছি যে একবার আমার বয়স যখন 5 কিংবা 6, তখন ছোটকার সাথে মাছ ধরতে যেয়ে কুমিরের কবলে পড়েছিলাম। ঠিক সেদিন সকালের ঘটনা, যেদিন ছোটকার বিয়ের 1 সপ্তাহ পর ছোটকা শিশির পায়ে মেখে মাছ শিকার করতে গিয়েছিলেন। সেদিন সকালে তিনি রিস্ক নিয়ে একটু চিন্তা ভাবনা ছাড়াই ঠিক যে জায়গাটিতে অনেক কুমির থাকে সেখানে গেলেন এবং সেখানে গিয়ে ছিপ ফেললেন। এবং ছিপ ফেলার পর ছিপ তোলার সাথে সাথে তিনি বেশ বড় বড় মাছ পেয়ে যাচ্ছিলেন। আর বলে রাখা ভালো, আমার ছোটকা আলফাজউদ্দিন খুব ভালো মাছ ধরতে পারতেন। অর্থাৎ অন্যেরা যখন ঘন্টার পর ঘন্টা ছিপ ফেলেও মাত্র 1-2 মাছ পেত, সেখানে আমার কাকা প্রায় 1-2 কেজি মাছ পেয়ে যেতেন মাত্র ঘন্টা খানেকের ব্যবধানেই। আর কাকা সেদিন সকালে খুব ভালো ভালো মাছ পাচ্ছিলেন, তাই তো তিনি সেখানে মাছ ধরায় খুব গভীরভাবে মনোযোগ দেন। হঠাৎ তার মনে হয় কে যেন তাকে ডাকছে, নদীর পাশের জঙ্গলের ভেতর থেকে তার নাম ধরে ডাকছে। কে যেন ডাকলো, আলফাজ। একবার নয়, 2 বার। ছোটকা প্রথমে খুব বেশি কানে নেননি, তারপর দ্বিতীয়বার যখন আবারও ডাকা হয়, কিন্তু অদ্ভুত আর অন্য একটি কণ্ঠে। অর্থাৎ প্রথমে ছোটকা বলেন তাকে ডাকা হয় একটি পুরুষালী গলায়, আর তারপর তাকে ডাকা হয় একটি বৃদ্ধার গলায় দ্বিতীয়বার। ছোটকা দ্বিতীয়বার ডাকটি শুনে ঘাড় ঘুরিয়ে জঙ্গলের দিকে তাকান। আর তাকানোর পর তিনি কোনো মানুষ বা কোনো বয়স্ক মহিলা বা বুড়ি কাউকেই দেখতে পান না। শুধু এতটুকু দেখেন যে জঙ্গলের মধ্যে একটা গাছের ডালে অনেকগুলো কাক জটলা পাকিয়ে বসে আছে। ছোটকা খুব স্বাভাবিকভাবেই বিষয়টি নেন যে হতেই পারে জঙ্গলের এখানটায় কাক থাকে, এবং কাকগুলো কিছুক্ষণের মধ্যেই খুব অদ্ভুতভাবে চেঁচামেচি শুরু করে, অর্থাৎ খুব কর্কশ কণ্ঠে কা কা করে ডাকা শুরু করে। আর সেগুলো একটি সময় জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে প্রায় 10-12টি কাক হবে ছোটকার মাথার উপরে গোল হয়ে ঘুরতে থাকে আর ডাকতে থাকে। ছোটকা এই কাকের ডাক সহ্য করতে না পেরে তার হাতে থাকা একটি বড়শির লাঠি দিয়ে কাকের উপর আঘাত করেন। এতে কয়েকটি কাক উড়ে এদিক সেদিক চলে যায় এবং মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায়। আর একটি কাক, যেটি কিনা আহত হয়ে পানির মধ্যে অর্থাৎ নদীতে পড়ে যায়, এবং সেটি ছোটকা পর মুহূর্তেই তাকিয়ে দেখেন নদীতে আর কিছুই নেই। আর তারপর এই ঘটনার পর যে মাছটি ছোটকা ধরেছিলেন, সেই মাছটিও ছিল একটি অদ্ভুত রকম দেখতে মাছ। ছোটকা নদীতে অনেক ছোটবেলা থেকে মাছ ধরছেন, কিন্তু এমন অদ্ভুত দেখতে মাছ তিনি কখনো পাননি। মাছটি ছিল সম্পূর্ণ সবুজ রঙের একটি মাছ। আমি কখনো আমার জীবনে সবুজ রঙের কোনো মাছ দেখিনি, আর ছোটকাও কোনোদিন সবুজ রঙের এরকম মাছ দেখেনি। আর ওই দিন মাছ শিকার করে আসার পর বাড়িতে যখন গোটা ঘটনা ছোটকা খুলে বললেন এবং সবাইকে ওই সবুজ মাছটি দেখালেন, তখন আমার দাদি ছোটকাকে অনেক বকাঝকা করলেন আর বললেন, তুই একদিন এভাবেই কোনো এক বড় সড়ো বিপদে পড়বি আলফাজ। তুই কারোর কোনো কথাই শুনিস না,
না তোর বাবার কথা শুনিস, না আমার কথা শুনিস, না নতুন বিয়ে করা বউয়ের কথা শুনিস। এটা কি ধরে আনছিস তুই? এটা কোনো মাছ? এরকম মাছ তুই কোশ্চিনকালে দেখছিস? আমি তো দেখি নাই। এটারে শিগগিরই ওই পুকুরে ছেড়ে দিয়াস। আমার ছোটকা সেই মাছটিকে পুকুরে ছাড়তে নারাজ। তিনি ওই মাছটি রান্না করে খাবেন, কিন্তু আমার দাদিও নাছোড়বান্দা। অবশেষে বেঁধে গেল আমার ছোটকা আর আমার দাদির মধ্যে বিশাল বাকবিতণ্ডা। অবশেষে সেই বাকবিতণ্ডা থামালেন আমার ছোট কাকি। তিনি এসে বললেন, না না, এই মাছ খাওয়া যাবে না। তারপর আমার ছোট কাকির কথায় সেই সবুজ রঙের অদ্ভুত মাছটিকে ওই ডাইনি পুকুরে ছেড়ে দেয়া হয় এবং আমার কাকা ছোট কাকির কথায় সেই মাছটি ছাড়তে রাজি হন। এর পরদিন ঠিক আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। ঘটনাটি ছিল এরকম। পরদিন আমাদের বাড়ির সবাই কোনো একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। এমনকি আমার ছোট কাকাও গিয়েছিলেন। বাড়িতে ছিলেন শুধু আমার ছোট কাকি আর কাজের একটি মেয়ে। তারা দুজনেই বাড়িতে ছিলেন। আর একেবারে ভর দুপুরের সময়, যখন আমার ছোট কাকি রান্নাঘরে বসে রান্না করছিলেন, এমন সময় এক ভিখিরি অর্থাৎ এক ভিক্ষুক বাড়িতে এসে প্রবেশ করে। ভিখিরিটি ছিল একজন মহিলা। মহিলার সাদা রঙের কোকড়ানো জটা পাকানো চুল, আর পরনে নোংরা ময়লা একটা কেমন মাটি রঙের শাড়ি। তার এক হাতে ছিল লাঠি এবং বৃদ্ধ এই বুড়ি মহিলাটির চেহারাও খুব বেশি সুবিধাজনক ছিল না। বুড়িটি এসে একেবারে এমন ভঙ্গিমায় সরাসরি রান্নাঘরের কাছে গেলেন যেন এই বাড়িতে তিনি বহু পুরনো, অনেক দিন ধরে এখানে আসা যাওয়া করছেন। তিনি সোজা রান্নাঘরে গিয়ে আমার কাকিকে বললেন, ওরে সেরি, আমারে দুটা ভাত দে। ঠিক এই কথাটি সেই বৃদ্ধা মহিলা বলেছিলেন, ওরে ছেড়ি, আমারে দুটা ভাত দে। এরপর আমার কাকি বলেন, আপনি কি এই বাড়িতে অনেক দিন ধরে আসেন? না মানে আমার নতুন বিয়ে হয়েছে, আমি এত কিছু জানি না। সেই বৃদ্ধা আর কোনো কথাই বলেন না। তিনি আর কোনো কথা না বলে গিয়ে উঠানের একেবারে মাঝখানে বসে পড়েন। আর তারপর আমার ছোট কাকিও আর খুব বেশি কথা না এগিয়ে তার রান্না শেষ করে একটা বড় প্লেটে ভাত, করলা ভাজি, মসুরের ডাল, মুরগির মাংস, আরো কোনো একটা ভর্তা ছিল, সেগুলো দিয়ে সেই বুড়িকে খেতে দেন। তারপর বুড়িটি সেই সব খাবার হাতে করে উঠে দাঁড়ান এবং উঠে দাঁড়ানোর পর আমার ছোট কাকি তাকে জিজ্ঞেস করে, কি দাদি, না খেয়ে খাবার নিয়ে কোথায় যান? বাড়িতে নিয়ে যাবেন? আমি কি খাবার কোনো বাটিতে করে বা পলিথিনে দিয়ে দেব? কিন্তু সেই বুড়ি কোনো কথা না বলে কেমন কটমটো চোখে আমার ছোট কাকির দিকে তাকান আর সোজা হন হন করে পুকুরের দিকে চলে যান। খুবই অবাক করা ব্যাপার এটি যে বুড়ির এত বেশি বয়স আর এত কুচকানো চামড়া দেখে আমার ছোট কাকি মনে করেছিলেন এনার বয়স অনেক বেশি হবে, হয়তোবা 90 বা প্রায় 100-এর কাছাকাছি। যিনি কিনা এমন ভাবে হেঁটে লাঠি ভর দিয়ে এসেছিলেন যে লাঠি ছাড়া তার যেন হাঁটা অসম্ভব। কিন্তু খাবারের প্লেট এবং থালা হাতে নিয়ে এই বুড়ি এমন ভাবে হনহন করে তখন হাঁটলেন যেন মনে হলো তিনি একেবারে সুস্থ একজন মানুষ এবং তিনি একেবারে অল্প বয়সী কোনো মানুষের মতো হনহন করে হেঁটে সোজা টয়লেটের পাশ দিয়ে বাঁশবাগানের ভেতর দিয়ে ডাইনি পুকুরের দিকে এগিয়ে গেলেন। এটি দেখে আমার কাকি তাকে ডাকতে ডাকতে পেছন পেছন এলেন এবং একটা সময় বাড়ির যে কাজের মেয়েটি ছিল সে কাকির হাত চেপে ধরে এবং তাকে ইশারায় চুপ থাকতে বলে। তারপর কাজের মেয়ে এবং কাকি দুজনে মিলে দেখেন যে সেই বুড়ি গোটা খাবারের থালা সহ
পুকুরের কাছে গিয়ে একে একে সিঁড়ি বেয়ে পুকুরে নামছেন। আর এটি দেখে ছোট কাকি অনেক বেশি অবাক হয়ে গেলেন এবং তিনি ওই কাজের মেয়েটিকে সাথে নিয়ে পুকুরের দিকে এগিয়ে গেলেন। আর এগিয়ে যাওয়ার পর তিনি দেখলেন যে সেই বুড়িটি আর নেই। এটি দেখে তিনি রীতিমতো অবাক হয়ে যান এবং তার সাথে থাকা সেই কাজের মেয়েটি ছোট কাকিকে বলে যে, ভাবি, এ কোনো মানুষ না, এ জিন আসিল। তারপর ছোট কাকি দৌড়ে বাড়ির মধ্যে আসেন যে বুড়ির হাতে যে লাঠিটি ছিল সেই লাঠিটি তো তাহলে উঠোনের মাঝখানেই থাকার কথা। এবং খুবই আশ্চর্য এবং খুবই রহস্যজনক ব্যাপার এটি যে ছোট কাকি এবং তার সাথে থাকা সেই কাজের মেয়েটি যখন বাড়ির উঠোনের কাছে মাত্র আসা শুরু করলো, তারা দেখল উঠোনের মাঝ থেকে একেবারে মোটা কালো একটি গোখরা সাপ আঁকা বাঁকা হয়ে বাড়ির এক কোণা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এবং ঠিক যেখানটাতে ওই বৃদ্ধা মহিলার লাঠিটি ছিল ঠিক সেখান থেকেই যেন মনে হয় লাঠিটি আর লাঠি নেই, লাঠিটি এই কালো কুচকুচে সাপ হয়ে চলে যাচ্ছে। আর তারপর কাজের মেয়েটি খুব সন্তর্পণে সেই সাপটিকে লক্ষ্য করে এবং সে দেখতে পায় সাপটি অনেক ঘুরে এদিক ওদিক করে শেষমেশ পুকুরে নেমে গেল। এরপর সবাই সেই বিয়ের দাওয়াত খেয়ে বাড়িতে এলে যখন ছোট কাকি এবং কাজের মেয়েটি সব ঘটনা খুলে বলেন, তখন দাদা একটি কথা বলেন এবং দাদা তখন জানান যে ছোট কাকার যেদিন বিয়ে হয়, বিয়ের রাতে ছোট কাকা যাকে দেখেছিলেন, যে কিনা ওই বাঁশ বাগানে ডাইনি পুকুরের পাশ থেকে ছোট কাকাকে যাওয়া আটকে ছিল, সেটি দাদা নয়। সে দাদা আসলে সেদিন রাতে বাইরেই বের হননি। দাদা তখন জানান সেটি ছিল দাদার সাথে থাকা, অর্থাৎ দাদার সাথে পরিচিত হওয়া, দাদার পরিচিত এক ভালো জিন, যে জিনটি আমাদের বাড়িতে মাঝে মধ্যেই আসা যাওয়া করত। এবং সেই জিনটি দাদার রূপ ধরে এসে সে রাতে ছোট কাকাকে আল্লাহর রহমতে বাঁচিয়েছিলেন। অর্থাৎ সে রাতে আমার দাদার রূপ ধারণ করে সে এক ওসিলা হয়ে এসেছিল, যার মাধ্যমে মহান সৃষ্টিকর্তা আমার ছোটকাকে বাঁচিয়েছিলেন। না হলে আমার ছোটকা অতিরিক্ত আগ্রহের বশে সেদিনই ওই বাঁশ ঝাড়ের ডাইনি পুকুরের পাড়ে যেতেন কি হচ্ছে দেখার জন্যে। আর গেলেই ওই ডাইনি, যে কিনা এক হাতে হারিকেন আর আরেক হাতে ওই সর্প লাঠি নিয়ে সবসময় ঘুরে, সে আমার ছোটকাকে একেবারে নিজের শিকারে পরিণত করত। এই কথাটি যখন দাদা বাড়ির সকলকে খুলে বলেন, তখন সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। এবং আজকের এই ঘটনাটি, অর্থাৎ ছোট কাকি এবং কাজের মেয়েটির সাথে যেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে, সেটি জানার পর দাদা জানান যে আজ মাগরিবের নামাজের পরই তিনি এক হুজুরকে বাড়িতে নিয়ে আসবেন এবং এই গোটা বাড়িটি এই বদ ডাইনির জন্যে বন্ধ করতে হবে। আর কোনোভাবে এই পুকুরটি মাটি দিয়ে বন্ধ করা যায় কিনা সে বিষয়েও তিনি খোঁজ লাগাবেন। তিনি আর চান না তার বাড়ির সদস্যরা এভাবে ভয় পেয়ে আসুক। এতে দাদি এবং আমার দাদার বোন, যারা কিনা আমাদের বাড়িতেই তখন ছিলেন, তারা অনেকেই বলেন এটি না করতে, এটি করলে বাড়ির কোনো ক্ষতি হতে পারে। কিন্তু আমার দাদা এটি বলেন যে চেষ্টা করতে ক্ষতি কোথায়, কোনো অশুভ অশরীরীকে এই পুকুরে ঠাঁই দেওয়ার চাইতে না হয় আমরা আল্লাহর ওসিলায়, আল্লাহর নামে আমরা পুকুরটি বন্ধই করে দিলাম। আর তারপর কথা অনুযায়ী মাগরিবের পর
একজন হুজুরকে নিয়ে আসেন আমার দাদা। আর তারপর সেই হুজুর গোটা পুকুরটি খুব ভালো করে পর্যবেক্ষণ করেন এবং পুকুর থেকে এক গ্লাস পানি তুলে নিয়ে এসে খুব ভালোভাবে দেখেন এবং সবকিছু দেখার পর তিনি জানান তিনি ওই এক গ্লাস পানি, যেটি কিনা ওই ডাইনি পুকুর থেকে তুলে এনেছিলেন, সেই এক গ্লাস পানির সেই গ্লাসের মধ্যে তিনি সেই ডাইনির মুখ দেখতে পেয়েছেন, যে কিনা খুব বিভৎস বিকট ভঙ্গিমায় হাসছিল। আর হুজুর এটিও জানান যে এই ডাইনি ছোটকা আলফাজ উদ্দিনের উপর আচর করেছে এবং সে নানাভাবে ছোটকাকে বিপদে ফেলার চেষ্টা করছে। এই কোনো কিছুই এই হুজুরকে আগে থেকে কেউ জানায়নি, কিন্তু হুজুর নিজেই একের পর এক ঘটনা একেবারে শেকল টানার মতো বলতে লাগলেন। তিনি প্রথমে বললেন এই ঘটনার শুরু হয়েছিল ছোটকা যেদিন মাঠ থেকে এসে দুপুরবেলা গোসল করতে নেমেছিলেন ডাইনি পুকুরে। সেদিন এই ডাইনির প্রচন্ড মেজাজ খারাপ হয়, আর তাই তো তিনি তার 2 হাত দিয়ে ছোটকার পা টেনে ধরেন পুকুরের মধ্যে। কিন্তু সময় মতো আমার দাদা সেখানে উপস্থিত হয়ে কোনো সূরা এবং কোরআনের আয়াত পড়ে পানিতে ফু দেয়ার এবং একটি লাঠি দিয়ে আঘাত করার কারণে সেই ডাইনি সেদিন ছোটকার কোনো ক্ষতি করতে পারেনি, তাকে ডুবিয়ে নিতে পারেনি। আর তাই তো ছোটকা ছাড়া পেয়ে যায় এবং পারে ওঠার পর দাদা তাকে কষে এক থাপ্পড় লাগান। এরপর ঘটনা 2, যেদিন রাতে ছোটকার বাসর রাত ছিল এবং তিনি বাইরে বের হন এবং তিনি ডাইনিকে দেখতে পান। আর ডাইনিও ধীরে ধীরে ছোটকার দিকে এগিয়ে আসছিল, যাতে করে ছোটকা আরো বেশি আগ্রহ নিয়ে ডাইনির দিকে এগিয়ে যায়। আর তখন ডাইনি ছোটকাকে খুব ভালো মতো শিকারে পরিণত করতে পারে। কিন্তু বাদসাধে আমাদের বাড়িতে মাঝে মধ্যে আসা যাওয়া করা সেই ভালো জিনটি, যার সাথে আমার দাদার পরিচয় ছিল, যার সাথে আমার দাদার পরিচয় হয় এক পরহেজগার ব্যক্তির মারা যাওয়ার পর দাফনের অনুষ্ঠানে। ঘটনাটি ছিল এরকম ছোট্ট একটি ঘটনা। আমার দাদার একজন পরিচিত বন্ধু, যিনি কিনা জিন পালতেন এবং তিনি কবিরাজি চিকিৎসাও করতেন। তিনি অজস্র মানুষকে চিকিৎসা করে ভালো করেছেন। সেই বন্ধুটি যেদিন মারা যায় সেদিন তার দাফনের জন্যে আমার দাদা মশাই যখন গোরস্থানে অর্থাৎ কবরস্থানে গিয়ে তাকে কবরে শোয়াচ্ছিলেন, ঠিক কবরে শোয়ানোর পর মাটি দেয়া হয়ে গেলে তিনি যখন হাত ধুতে যাবেন, ঠিক তখন তাকে লম্বা সালাম দেয় একজন সাদা পাঞ্জাবি জোব্বা মাথায় পাগড়ি পরিহিত নুরানি চেহারার একজন লোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরে আমার দাদাও বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এরপর সেই জিনটি কোনো রকম তামাশা না করে সরাসরি তার পরিচয়টি আমার দাদাকে প্রদান করে এবং জানান যে আমি জিন, এবং সেই জিনের একটি গাল ভরা নামও ছিল জিন কফিল। আমি কফিল, আমি আজ দীর্ঘ বছর ধরে আপনার বন্ধুর কাছে থাকতাম। তিনি আমাদের পিতার মতো ছিল, যদিও বয়সে আমি তার থেকে কয়েকশো বছরের বড়, তবুও তাকে আমরা পিতার মতো মানতাম। কিন্তু তিনি আজ চলে গেলেন। আপনি যদি বেয়াদবি না নেন, মাঝে মধ্যে আপনার বাড়িতে আমি আসব, আপনার সঙ্গে 2টো কথা বলবো, যদি আপনি ভয় না পান। আমার দাদা তাকে সম্মতি দিয়ে বলেন তিনি চাইলেই আমার বাড়িতে আসতে পারবেন এবং দাদার সাথে কথাও বলতে পারবেন। আর তাই তো সেই ভালো জিনটি সেদিন দাদার রূপ ধরে আমার ছোটকা আলফাজ উদ্দিনকে বাঁচিয়েছিল। এটি ছিল ঘটনা 2। এরপর ঘটনা 3, আমার ছোটকা পশুর নদীতে একেবারে শিশির পায়ে ভোরবেলা মাছ ধরতে গিয়ে জঙ্গলের মধ্য থেকে অনেকগুলো কাককে উড়ে আসতে দেখেন। আর কাকগুলি উড়ে আসার আগে প্রথমে পুরুষ কণ্ঠে এবং তারপর এক বৃদ্ধার গলায়
আলফাজ আলফাজ বলে 2 বার ডাক শোনেন, এবং ডাক শুনে কোনো মানুষকে দেখতে না পেয়ে কাকা যখন জঙ্গলের দিকে তাকান এবং তিনি দেখেন সুন্দরবনের ওই অংশটি থেকে অনেকগুলো কাক, প্রায় 12-13টি কাক তার মাথার উপর এসে গোল হয়ে ডাকাডাকি করে, আর তিনি বড়শির মাথা দিয়ে একটি কাককে আঘাত করেন এবং কাকটি পানিতে পড়ে মিলিয়ে যায়। সেটিও আসলে ছিল এই ডাইনি পুকুরের ডাইনিরই চাল। এই ডাইনি চেয়েছিল সেদিন ওই কাকদের রূপ ধরে অনেকগুলো অংশে বিভক্ত হয়ে ডাইনির যতগুলো চেলা চামুন্ডা আছে সবকিছু দিয়ে কাকাকে শিকারে পরিণত করতে, কিন্তু কোনো এক দৈব কারণে ডাইনি সেদিনও অপারগ হয়। আর কাকা যেহেতু তার এক চেলাকে অর্থাৎ একটি কাককে আঘাত করেছিল, তাই ডাইনি আরো অনেক বেশি রাগান্বিত হয়। আর রাগান্বিত হয়ে সেই কাকটি, যেটি কিনা পানিতে মিলিয়ে গিয়েছিল, সেটি একটি সবুজ রঙের অদ্ভুত মাছে পরিণত হয়, যে মাছটি আমার কাকা ধরে নিয়ে এসেছিলেন এবং রান্না করে খেতেও চেয়েছিলেন। আসলে ওটি ছিল একটি বিষ মাছ। এটিও ছিল ডাইনির একটি চাল। যদি কাকা ওই মাছটি রান্না করে খেতেন তাহলে সাথে সাথেই মারা যেতেন, কিন্তু কাকির কারণে সেই মাছটি আর রান্না করা হয় না, যেটি আমি একটু আগেই ঘটনায় উল্লেখ করেছি। এরপর ঘটনা 4 এবং সর্বশেষ ঘটনা, যেদিন বাড়িতে কেউ ছিল না, সকলে বিয়ের দাওয়াত খেতে কোথাও গিয়েছিল এবং বাড়িতে একটি কাজের মেয়ে এবং আমার ছোট কাকি একা ছিলেন। আর সেদিন সেই ডাইনি এক প্রৌঢ় বৃদ্ধার রূপে বাড়িতে প্রবেশ করে আর সোজা হনহন করে চলে যায় রান্নাঘরের কাছে। আর রান্নাঘরের কাছে গিয়ে সোজা তিনি ভাত খেতে চান, আর ভাতগুলো দেওয়ার পর সেই ভাতের থালা এবং বাসন নিয়ে তিনি একেবারে পুকুরে নেমে যান এবং মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যান। আর তার সেই হাতের লাঠিটি একটি কালো কুচকুচে গোখরা সাপ হয়ে গোটা বাড়ি এদিক ওদিক থেকে ঘুরে ধীরে ধীরে সেই পুকুরেই নেমে যায়। আর সেই দিনকারই ঘটনা, সেদিনই এই হুজুর, যিনি সবকিছু একের পর এক বর্ণনা করলেন, এবং হুজুর সবকিছু বলার পর এটি বলেন যে এই পুকুর বন্ধ করা অসম্ভব, এই পুকুর বন্ধ করা যাবে না। এমনকি এই বাড়িটিও বন্ধ করা বেশ দুঃসাধ্য একটা কাজ। এই বাড়ি বন্ধ করলে উল্টে আরো আপনাদের ক্ষতি হতে পারে। তার থেকে ভালো আপনারা যদি পারেন এখান থেকে বসতি সরিয়ে অন্য কোথাও চলে যান। আর এখানে থাকলেও অনেক বিধি নিষেধ মেনে আপনাদেরকে চলতে হবে। আপনারা কখনো এই পুকুরের ধারে কাছেও যাবেন না। আর পুকুরে মাছ ধরলেও ওই যে এক জেলে পরিবার আছে, তাদেরকে দিয়েই মাছ ধরাবেন। আর তারা যেন মাছ ধরতে নামার আগে অবশ্যই আয়াতুল কুরসি সহ আরো অনেক দোয়া দুরুদ পড়ে নিজেদের শরীর বন্ধ করে তারপর মাছ ধরতে নামে, না হলে তাদেরও বিপদ হতে পারে। আর হুজুর এটিও বলেন যে আপনার সাথে যে জিনের পরিচয় ঘটেছিল আপনার বন্ধুর মৃত্যুর দিনে, আপনি চাইলে সেই জিনের সাথে কথা বলতে পারেন। তিনি হয়তোবা আপনাকে আল্লাহর ওসিলায় কোনো পথ বাতলে দিতে পারেন। এটি বলেই সে রাতে হুজুর চলে যান। আর সে রাতে হুজুর চলে যাওয়ার পর গভীর রাতে প্রচন্ড ঢিল ছোড়াছুড়ির শব্দে বাড়ির সবার ঘুম ভেঙে যায় এবং সবাই বেরোনোর পর দেখে গোটা উঠোন জুড়ে অনেকগুলো মাটির ঢেলা পড়ে রয়েছে, যেন কেউ ইচ্ছে করে চালে এগুলো ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। এবং এতটুকু পরিষ্কার যে গ্রামের কেউ শয়তানি করে বা দুষ্টুমি করে বা ভয় দেখানোর জন্য এটি করেনি। এটি নিশ্চয়ই ডাইনি তার রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল। আর এরপর আমার দাদা সিদ্ধান্ত নেন যে সেই জিনের সাথে তিনি যোগাযোগ করবেন। আর সেই জিন একদিন আসে এবং দাদাকে জানান যে এই ডাইনির হাত থেকে আসলেই নিস্তার পাওয়া এত সহজ নয়। যদি সহজ কাজ হতো তবে সেই জিন নিজেই তাকে কুপকাত করে দিত। এমনকি সেই জিন এটাও বলে যে
আমার দাদার বন্ধু, যিনি কিনা জিন পালতেন, এবং তার ছিল 7টি জিন। সেই 7জন জিনের মধ্যেই জিন কফিল অন্যতম। সেই জিন কফিল আমার দাদাকে জানান যে তিনি ছিলেন জিন কফিল, যিনি কিনা দ্বিতীয় কফিল, অর্থাৎ প্রথম যিনি কফিল ছিলেন তিনি আছেন 7 সমুদ্র 13 নদীর ওপারে কোনো এক জিনদের রাজ্যে। সেখান থেকে যদি সেই আসল কফিল জিনকে, অর্থাৎ জিন প্রথম কফিল, যার বয়স 800 বছরেরও বেশি, তাকে যদি কোনোভাবে নিয়ে আসা সম্ভব হয়, তবেই এই ডাইনি পুকুর থেকে ডাইনিকে বিতাড়িত করা সম্ভব হবে। আমার দাদা সেই জিন দ্বিতীয় কফিলকে জিজ্ঞেস করেন কোনোভাবে কি সেই আসল জিন কফিল, অর্থাৎ প্রথম কফিলকে নিয়ে আসা সম্ভব কিনা। কিন্তু এই দ্বিতীয় কফিল জানান তাকে আনতে হলে আরো 40-50 বছর অপেক্ষা করতে হবে। হয়তো তার আগেও তিনি আসতে পারেন, কিন্তু তিনি পরিষ্কার বলতে পারেন না তিনি আদেও আসবেন কিনা, অর্থাৎ যেটি এক কথায় অসম্ভব ছিল। আর এরপর আমার দাদা সিদ্ধান্ত নেন তিনি ওই বাড়িতে আর থাকবেন না, তিনি একটি নতুন বাড়ি করে সেখানে চলে যাবেন, এবং আমার দাদা সেটিই করেন। এরপর 2-3 বছরের মাথায় তিনি আরেকটি বাড়ি করেন এই গ্রামেরই আরেক প্রান্তে। এবং এই 2-3 বছর আরো নানা রকমের ঘটনা ঘটেছে, কিন্তু আমার ছোটকা আলফাজ আর কখনোই ওই পুকুরে সাঁতার কাটা তো দূর, পুকুরের ধারে কাছেও যাননি। এমনকি খুব ঘন করে টিনের বেড়া দিয়ে দেয়া হয় পুকুরের ওদিকটায়, যাতে পুকুরের সাথে বাড়ির আর কোনো সম্পর্কই না থাকে। তারপর 2-3 বছরের মধ্যে একটা সুন্দর বাড়ি করে আমার দাদা বাড়ির সবাই সেখানে নতুন বাড়িতে উঠে যান। আর এই পুরনো বাড়িটি পড়ে থাকে একলা, একাই, ফাঁকা। কিন্তু এলাকার মানুষজন আমার দাদাকে বলেন আপনি এই বাড়িটি ফাঁকা রাখবেন না, ফাঁকা বাড়িতে এমনিতেই জিনদের আড্ডাখানা তৈরি হবে। তারপর দাদাজি সেখানে, আমার দাদামশাই সেখানে একজন গরিব মানুষকে থাকতে দিয়েছিলেন, যারা সেখানে দীর্ঘ বছর ছিল। এরপর আমার জন্মের পর আমি যে ঘটনাটি উল্লেখ করেছিলাম, কুমিরের কবলে পড়ি, তখন আমরা সেই নতুন বাড়িতে। তারপর ধীরে ধীরে সময় পার হলো, 2000 সাল এলো, 2010 এলো। 2010 সালে আমার দাদা ইন্তেকাল করেন এবং 2015 সালে আমার দাদিও মারা যান। তারা কেউই আজ আমাদের মধ্যে নেই, কিন্তু আমার ছোট কাকা যিনি এখনো আছেন। এবং মজার ব্যাপার হলো এটি যে আমার দাদা 2010 সালে মারা যাওয়ার ঠিক আগের বছর ঈদে স্বপ্নযোগে কেউ তাকে বলেছিলেন যে তুই এবারের ঈদটা তোর পুরনো বাড়িতে করিস, তোর সব নাতি পুতি, তোর গোটা পরিবারকে নিয়ে করিস, আর তুই যদি পারিস পুরনো বাড়িতেই আবার থাকা শুরু কর। স্বপ্নে নাকি দাদা তার বাবাকে দেখেছিলেন যে তার বাবা তাকে ঠিক এরকমই আদেশ করছেন। আর যেহেতু একেবারে ফজরের আজানের সময় তিনি স্বপ্নটি দেখেন, তাই তিনি গোটা পরিবার নিয়ে সেই ঈদটি আমাদের পুরনো বাড়িতে করেন। আর তারপর থেকেই আবারও ওই পুরনো বাড়িতেই আমাদের থাকার চল শুরু হয়। এরপর থেকে খুলনার এই প্রত্যন্ত এলাকায় আমরা ঠিক 2টো বাড়িতেই থাকি। এখন অবশ্য এলাকাটি আর প্রত্যন্ত এলাকা নেই। কালের বিবর্তনে, সময়ের দোলনায় চড়ে এখন ইলেকট্রিসিটি এসেছে, এখন কারেন্ট আছে, ঝকঝক করে গোটা এলাকা। এখন আর পশুর নদী আগের মতো সেই নদী নেই, এখন আর সেই ডাইনি পুকুর আগের মতো ভয়ঙ্কর নেই। আমরা কাজিনরা যখন সবাই একসাথে হই, আমরা সবাই ঝাঁপিয়ে এই পুকুরে গোসল করি, কিন্তু একটা ভয় রয়েই গেছে। ওই যে বললাম, আমরা কেউই বিশ্বাস করতাম না। ঘটনার শুরুতেই আমি বলেছি আমরা কেউই বিশ্বাস করতাম না, কিন্তু এই 2022 সালে লকডাউনের পর 2022 সালের ঈদে আমরা সব কাজিনরা যখন এক জায়গা হয়েছিলাম, আমার ছোট ফুপুর 3 মেয়ে এবং 1 ছেলে, আমার ছোটকা আলফাজ উদ্দিন, যার ঘটনা আজ আমি শেয়ার করলাম, তার 2 ছেলে, আমি, আমার ছোট ভাই,
আমার বড় বোন, আমরা এতগুলো কাজিন এবং আরো আমাদের বন্ধু বান্ধবেরা, এলাকার সবাই যখন একসাথে হই, তখন সেই 22 সালের ঈদের আগের দিন যে ঘটনাটি ঘটে সেটি আমাদেরকে আবারও একটু ভয়ের মোড়ে এনে দাঁড় করায়। ঈদের একেবারে আগের রাত, অর্থাৎ চাঁদ রাতে, যখন মেয়েরা হাতে মেহেদি নেয় ব্যস্ত, আর আমরা ছেলেরা এদিক ওদিক ঘোরাফেরা করছি, বাজি ফোটাচ্ছি, আনন্দ উল্লাস হইচই করে বেড়াচ্ছি, ঠিক তখন আমরা দেখতে পাই একটা লাল রঙের আলো, ঠিক লাল নয়, আগুনের মতো একটি আলো মাথার উপর ঠিক পুকুরের মাঝখানটাতে শূন্যে কয়েকটা চক্কর দিল, আর তারপর সেটি সোজা একেবারে পুকুরের মধ্যে ডুবে গেল। আর ডুবে যাওয়ার পর পুকুরের মধ্যে কেমন গুম গুম করে একটা গোঙানির মতো চাপা গর্জন হলো। সেই গর্জনে মনে হয়েছিল এক মুহূর্তের জন্য যেন আশপাশের সব মাটিতেও ভূমিকম্প হচ্ছে। আমি গোটা এলাকা এবং সবকিছু অনেক খোঁজ নিয়ে জানতে পারি সেদিন আসলে কোনো ভূমিকম্প হয়নি, কিন্তু ওই আলোটি বা কিসের আলো ছিল? তাহলে কি এত বছর পরেও সেই ডাইনির বাস এখনো এই ডাইনি পুকুরে রয়েছে? আমার জানা নেই। আমি রাসেল ঠিক এতটুকুই জানি। সর্বশেষ আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম এবছর 24 সালের কুরবানির ঈদে। তবে ওই আলো দেখার পর থেকে আমরা যে পুকুরে ঝাপাঝাপি করা বন্ধ করে দিয়েছি সেরকমটি নয়। আমরা পুকুরে গোসল করি, আমরা পুকুরে ছিপ ফেলে বড়শি দিয়ে মাছও ধরি। এখনো অনেক বড় বড় মাছ পাওয়া যায়, কিন্তু গ্রামের কোনো জেলেই মাছ ধরতে রাজি হয় না, শুধু ওই একটি পরিবার ছাড়া। আর ওই পরিবারের আর সর্বশেষ একজনই পুরুষ লোক আছেন, যারও বয়স অনেক, প্রায় 65 থেকে 70-এর কাছাকাছি, আর তার হয়েছে 3 মেয়ে। মেয়েরা তো আর জাল ফেলে মাছ ধরতে পারবে না। আমি জানি না তুর্য ভাইয়া, হয়তোবা এই ভদ্রলোক মারা গেলে আমাদের এই ডাইনি পুকুর থেকে মাছ ধরাও বন্ধ হয়ে যেতে পারে। তবে পরবর্তী ঈদে আমরা যদি সবাই একসাথে হই, যদি আমাদের সাথে কোনো ঘটনা ঘটে, অবশ্যই আপনাকে আপনার প্ল্যাটফর্মে জানাবো। এরপর তিনি যেমনটি লিখেছেন, আমি আপনার চ্যানেলটি খুব সদ্যই খুঁজে পেয়েছি এবং আপনার চ্যানেলটি খুব বেশি দিন পুরনো নয়। আপনার চ্যানেলের ঘটনাগুলো আমি মাঝে মধ্যেই শুনতে চেষ্টা করি, আমার বেশ ভালো লাগে। আজকে অনেক লম্বা এবং বড় একটি ঘটনা লিখলাম। আমি আশা করছি যেহেতু আপনি নতুন পডকাস্টের এই শোটি চালাচ্ছেন, আপনি অবশ্যই আমার ঘটনাটি শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আমার দাদাকে নিয়ে আমার আরো অনেকগুলো ঘটনা জানা আছে, সময় করে আপনাকে লিখে পাঠাবো। ভালো থাকবেন। ভূত স্টিল অফ তুর্যর সমস্ত দর্শক শ্রোতাকেও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি রাসেল, থাকছি ঢাকাতে। অসংখ্য 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 ধন্যবাদ আপনাকে। আসলে ঘটনাটি অনেক বড় একটি ঘটনা, আমার প্রায় 1 ঘন্টা লেগে গেল। আমি আগের এপিসোডটিতেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যেহেতু প্রায় 100, আমরা সেঞ্চুরির কাছাকাছি চলে আসছি, তাই আমাদের এই শেষের দিককার অর্থাৎ 100কে ছোঁয়ার যে ঘটনাগুলি হবে, যে পডকাস্টগুলি হবে, সেগুলো অনেক স্পেশাল কিছু ঘটনা হবে। আসলেই তাই আজকের এপিসোডটা অনেক স্পেশাল একটা এপিসোড। ডাইনি পুকুর, আমার ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি যখন পড়েছি ঘটনাটি আমার খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটা পরিশ্রম করে এত বড় একটি ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর ঘটনাটি আসলে খুব সুন্দর একটি ঘটনা ছিল। আসলে গ্রামের ঘটনাগুলি অনেক সুন্দর হয়। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনারা ঠিক কেমন ঘটনা আমাদের থেকে চান, আপনারা কোন ধরনের ভয়ের ঘটনা চান, আপনারা কি মেডিকেলের ঘটনা চান কিনা। অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন মেডিকেলের ঘটনা চাই। আমরা ঠিক আগের পর্বে 97তম এপিসোডে আপনাদেরকে একটা ভুতুরে মেডিকেলের স্টুডেন্টের সাথে ঘটা একটি ছোট্ট ঘটনা শেয়ার করেছি। আরো বেশ কিছু ঘটনা আমাদের হাতে রয়েছে।
আমরা সেই ঘটনাগুলি খুব দ্রুতই আপনাদের সাথে শেয়ার করব। তবে আজ ৯৮তম এপিসোডটি যেমন অনেক বেশি স্পেশাল, এরপর ৯৯তম এপিসোডটিও আপনাদের জন্য অনেক বেশি আকাঙ্ক্ষিত এবং স্পেশাল হতে চলেছে, এতটুকু বলতেই পারি। আর তারপর হয়তো আমরা দুটো স্পেশাল এপিসোড, যেটি কিনা নর্মাল এপিসোড হবে না, দুটো স্পেশাল এপিসোড আপনাদেরকে সার্ভ করব। আর তারপরই আমাদের বহুল কাঙ্ক্ষিত ১০০তম এপিসোড। আপনারা হয়তোবা অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন আমাদের চ্যানেলে ৫০তম এপিসোডটি এখনো করা হয়নি। ৫০তম এপিসোডের জায়গাটি এখনো রেখে দেয়া। হ্যাঁ, আপনি একদম ঠিক ধরছেন, আমাদের ৫০তম এপিসোডটি এখনো রেখে দেয়া। সেই জায়গাটি এখনো খালি রয়েছে ৮ মাথার অজগর এই পডকাস্টের জন্য। আমরা চেষ্টা করব আমাদের ৫০তম এপিসোডটিও খুব দ্রুত নিয়ে আসতে। তবে এতটুকু আপনাদেরকে বলতেই পারি, আমাদের ১০০তম এপিসোডটায় দেবী সর্প প্রকাশ করা হবে, যেই ঘটনাটি অনেক 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 স্পেশাল এবং মোস্ট এন্টিসিপেটেড একটি ঘটনা, যেটি কিনা অনেকেই কবে আসছে জানতে চেয়ে আমাকে কমেন্ট করেছিলেন, এবং আমি বারবারই কমেন্টের একটি রিপ্লাই করেছিলাম, খুব দ্রুতই আসছে দ্রুতই আসছে। কিন্তু সময় এবং সুযোগের অভাবে দেবী সর্পের ঘটনাটি এখনো আপনাদেরকে শোনাতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমি খুবই সরি। কিন্তু এবারই হতে পারে এই সপ্তাহে আপনারা পেয়ে যাবেন আমাদের ১০০তম এপিসোডের দেবী সর্প। যাই হোক, আর কথা বাড়াবো না, অনেক রাত হয়ে গিয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুনছিলেন সব সময় ভূত স্টেল অব দুর্য, সঙ্গে ছিলাম আমি আজ দুর্য চৌধুরী। বাই দ্য ওয়ে, একটি কথা বলতে একেবারেই ভুলে গিয়েছি, আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস www.bhootstaleofturjo@gmail.com, which is BHOOTSTALEOFTURYA@gmail.com। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও আমাদেরকে মেসেজ অপশনে এসে ঘটনা পাঠাতে পারেন, যেমনটি অনেকেই পাঠাচ্ছেন। সবার জন্য শুভ কামনা। আজকের মতো এখানেই বিদায়। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।